আজকে বেসিকলি আমরা ব্যাচ 6 শুরু হচ্ছে আজকে থেকে। সেটার ওরিয়েন্টেশন ক্লাস আজকে, এবং পাশাপাশি হচ্ছে আমরা পুরো গাইডলাইন্সটা থাকবে কিভাবে আসলে আমরা আগাইতে চাচ্ছি, জিআরই কিভাবে পড়বো। পাশাপাশি হচ্ছে আমরা বারবালের অলরেডি একটা হোমওয়ার্ক সবাইকে দেওয়া আছে ভিডিওটা, সেখানে আশা করি কিছুটা জানছেন, সেটারই আজকে আর একটু বিস্তারিত জানবো। সবাই তো হোমওয়ার্কটা দেখে আসছেন, রাইট? ভিডিওটা তো দেখে আসছেন যারা অ্যাডমিট হয়েছেন, দেখছেন? একটু দেখছি রেসপন্স ভাই, করেন। দেখছি ভাই, আমি দেখছি। ওকে। সো আমি একটা জিনিস ক্লিয়ার করি পড়ানোর আগে। সেটা হচ্ছে আমাদের ক্লাসগুলো ইন্টারেক্টিভ হওয়ার চেষ্টা করবেন। কথা বললেন, এনিথিং এনি কোশ্চেন আপনারা ক্লাসে করতে পারেন। যে কোনো ধরনের কোশ্চেন, আগের ক্লাসের টপিক থাকুক নিজে থাকুক, ক্লাসের মধ্যে একটু কমিউনিকেশন রাখার ট্রাই করবেন। এটা দুইটা হেল্প করবে। একটা হচ্ছে আমাকে ফিল দিবে যে হ্যাঁ আমরা আপনার নেটওয়ার্ক থেকে ডিসকানেক্ট নাই। সেকেন্ড কথা হচ্ছে আমাদের ক্লাসগুলো নর্মালি 1 ঘন্টা থেকে বেশি হয়, মানে টাইমের কোনো লিমিটেশন থাকে না, যার কারণে বোরিংনেসটা আপনাদের কাজ করবে। সো ওই বোরিংনেসটা যেন পুরো ক্লাসের মধ্যে না থাকে, বা আপনার একটা সময় বিরক্ত লাগবে ক্লাস করতে, স্বাভাবিক। জিআরই একটা জিনিস, বারবার একটা জিনিস, কোয়ান্ট একটা জিনিস, এরকম 2 আড়াই ঘন্টা ক্লাস করতে বিরক্ত লাগবে। সো যদি ক্লাসের সাথে থাকেন তাহলে হয়তোবা আপনি ভুল করবেন, কোশ্চেন আনসার ভুল করবেন, কিন্তু তাতেও কিন্তু শেখা হবে। এখানে কিন্তু আপনাকে জাজ করা হচ্ছে না আপনি ভুল আনসার দিচ্ছেন কি দিচ্ছেন না। ভুল আনসার দেন, এটা আরও ভালো, কারণ ভুল থেকে আপনি আমার সাথে শিখবেন। সো একটু কমিউনিকেশন রাখার ট্রাই করেন আর কি, ক্লাসের মধ্যে একটু কথা বললেন, তাহলে ওই দেখবেন অনেক কিছু অন্যদের থেকে ক্লিয়ার হয়ে যাবে। এবং আমাদের সাথে সম্পর্কগুলো সবার সাথে সবার একটু স্ট্রং বন্ডিং হবে। এটা সবার সাথেই হয় ক্লাসে যারা কথা বলে। ওকে। সো প্রথমত আমরা বেসিক গাইডলাইনটা দিব, আসলে আমরা জিআরই কি, কেন করব, কেন না, কেন দরকার, এবং পুরো জিনিসটা আর কি। সো আমরা ভালো করেই জানি যে যারা এখানে ভর্তি হয়েছি, জিআরই হচ্ছে একটা এক্সাম, যেটা হচ্ছে গ্রাজুয়েট রেকর্ড এক্সামিনেশন। অর্থাৎ হচ্ছে আপনাকে যখন আহ, আমরা একটা লেভেল পার হয়ে আপার লেভেলে পড়াশোনা করতে চাই, তার কারণে আমাদের ফান্ডিং প্রয়োজন হয় বা অনেক কিছু প্রয়োজন হয়, অ্যাডমিশন রিকোয়ারমেন্ট হিসাবে আমরা জিআইটা প্রয়োজন হয়। সেটা বিশেষ করে প্রয়োজন ইউএসএ, কানাডা, এই টাইপের জায়গার জন্য আমাদের বিশেষ করে প্রয়োজন। এখন এটা জিআরই হচ্ছে, আবার মনে রাখতে হবে আরেকটা জিনিসটার সাথে, জিআরই হচ্ছে ওয়ার্ল্ডের টাফেস্ট এক্সাম, মানে ওয়ান অফ দ্য, মানে যদি আমরা হচ্ছে 10টা টাফেস্ট বলি তার মধ্যে 3 নম্বরে মেবি এখন বর্তমানে রান করতেছে। সো যদি ওয়ার্ল্ডের মধ্যে 3 নম্বর এক্সাম চিন্তা করি, তার মানে এটা হিউজ পরিমাণ টাফ। সেই টাফ এক্সামে আপনি বসবেন, সেই টাফ এক্সামের জন্য মানে আপনাকে প্রিপেয়ার হইতে হবে, এবং মেন্টালিটি সেটাই রাখতে হবে যে হ্যাঁ আমি সেটাকে পার করবই। সো ভালো করে বুঝতে পারতেছেন কি পরিমাণ এফোর্ট দিতে হবে টাফেস্ট এক্সামের জন্য। সো নর্মালি জিআরইর জন্য মানুষ হচ্ছে প্রায় 6-8 মাস দেয়, কিন্তু আমরা আসলে ঠিকঠাকভাবে পড়াশোনা করলে 4 মাসের মাথায় পরীক্ষা দিতে পারবো, কারণ ওই স্পেসিফিক কি রিসোর্স পড়লে আমাদের স্কোরে চলে আসবে সেইটা আমাদের আশা করি আয়ত্তে চলে আসবে এর মধ্যেই। দেন আমরা যদি আসি হায়ার স্টাডি, নর্মালি আমরা যাওয়ার জন্য মেন ফ্যাক্টরটা হচ্ছে জিআরই কাজ করে কি, হিসেবে আমাকে আমার ফান্ডিংটা এনশিওর করতে জিআরইটা আমার কাজ করে। সো মেইনলি হচ্ছে আমাদের একটা যদি সো আমরা যদি বলি হায়ার স্টাডি ফ্যাক্টরগুলো যদি বলি, সো হায়ার স্টাডি অনেকগুলো ফ্যাক্টর আমাদের কাজ করে, যে আমরা হচ্ছে যে এই ওই ফ্যাক্টরগুলো কমপ্লিট করলে আমাদের হচ্ছে হায়ার স্টাডি অনেক ইজিয়েস্ট হয়ে যায়। তাদের মধ্যে হচ্ছে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সিজিপিএ, আইএলস, সাথে হচ্ছে আমাদের ফান্ডিংটা পাইতে আমাদের হেল্প করে জিআরই। তারপর হচ্ছে আমাদের এসওপি অনেক বড় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এলওআর একটা ফ্যাক্টর, এবং হচ্ছে রিসার্চ পেপার থাকলে ভালো, না থাকলে আমাদের জিআরই স্কোরগুলো আমাকে সেগুলোকে ওভার, মানে আমাদের হচ্ছে এগুলা জিআরই স্কোরটা অন্যগুলোকে হেল্প করে। সো আমাদের মনে রাখতে হবে কোনো একটা জিনিস যদি অনেক ভালো হয় আর একটা জিনিস যদি একদম খারাপ হয় তার সমস্যা নাই, কারণ এগুলো একটা আরেকটা হচ্ছে আহ, কি বলে ফ্যাক্টর হিসেবে কাজ করে। সবগুলো এক একটা কম্পোনেন্ট, সবগুলো কম্পোনেন্ট মিলে একটা হচ্ছে ফান্ডিং। মাথায় রাখতে হবে চান্স পাবো বা আমি ফান্ডিং পাবো কিনা সেটা নির্ভর করে কম্পোনেন্ট সবগুলো আমাকে ফুলফিল হচ্ছে কিনা। ধরেন আপনার সিজিপিএ 3 এর নিচে, কিন্তু আপনার জিআরই 320-এর উপরে, তার মানে জিআরই কিন্তু আপনার সিজিপিএ অলরেডি
কভার করে ফেলছে। সো প্রফেসর যখন দেখবে আপনার জিআর স্কোর ভালো, তখন কিন্তু সে হয়তো বা জিজ্ঞেস করবে যে তুমি এত ডেডিকেটেড, তাহলে তোমার সিজিপিএ কম কেন? তখন আপনি কিন্তু একটা এক্সপ্লেনেশনের জায়গা থাকলো, হ্যাঁ ঠিক আছে, আমি তখন একটা প্রবলেমে ছিল বা কোনো কিছু ছিল যার কারণে আমি আসলে সেটাকে, সো এই হচ্ছে এটা। পাশাপাশি হচ্ছে যদি ধরেন হচ্ছে অনেকের জিআরই থাকে, আইএলটিএস থাকে, ও সিজিপিএ ভালো থাকে, বাট জিআরই হচ্ছে ধরেন সিজিপিএ ধরেন সাপোজ 3.6, সেক্ষেত্রে জিআরই ধরেন হচ্ছে জাস্ট 3.305 পাইলো এরকম, আইএলটিএস ধরেন 6.5 বা 7 পাইলো, তাতেও কিন্তু তার ফান্ডিংটা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সো জিনিসটা হচ্ছে আমি আবার বুঝাইতে চাচ্ছি যে প্রত্যেকটা এক একটা ফ্যাক্টর। সো এক একজনের ফ্যাক্টর এক এক রকম, এক একজনের জিনিসটা, অনেকে ধরেন রিসার্চ পেপার আছে, আবার অনেকের নাই, তারপরে দেখবেন ফান্ড পাচ্ছে। রিসার্চ পেপার না থাকলেও ফান্ড পাচ্ছে বিকজ অফ তার অন্য অন্য সেক্টরগুলো ভালো আছে। আবার রিসার্চ পেপার থাকলেও সে ফান্ড পাচ্ছে না, কারণ সে অন্য অন্য জায়গায় সে আসলে সঠিকভাবে ইউজ করতে পারে না, হয়তো বা তার সব কিছু ভালো, কিন্তু সে যখন এলওয়ার্ডটা ভার্সিটি থেকে পাঠাইছে, প্রফেসর ঠিকঠাকভাবে ভালো এলওয়ার্ড দেয় না, ফিডব্যাক দেয় নাই, সেটা কিন্তু একটা বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। কথা কি বুঝছেন? জি ভাইয়া। ভাই একটা কোশ্চেন আছে। জি বল। সেটা হচ্ছে যে যারা রিসার্চ প্রপোজালের কথা বললেন, তো ধরেন মাস্টার্স আমরা থিসিস পেপার জমা দিয়েছিলাম, কিন্তু ওটার ধরেন ব্যাকআপ তো আমাদের কাছে নাই। দুটোই ধরেন কপিগুলো জমা দিয়ে দিয়েছি, এরপর আর এখন ওইটা ব্যাকআপ টোটালি ধরেন পিসিতেও পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে তো রিসার্চ প্রপোজাল আমার কাছে ধরতে গেলে নাই, সরি, যে থিসিস পেপারগুলো বা রিসার্চ পেপারগুলো টোটালি নাই বলা যায়। তো সেই ক্ষেত্রে কি জিআরই এটাকে কাভার আপ করবে মোটামুটি? বুঝি নাই। মানে অনেক সময় বলে না রিসার্চ পেপারটা থাকা বাধ্যতামূলক বা রিসার্চ পেপার থাকা লাগে, বাট আমার কাছে তো রিসার্চ পেপার নাই যে ওটার ক্ষেত্রে কি জিআরই দিয়ে মোটামুটি এবং আইএলটিএস দিয়ে কাভার হবে কিনা। ওকে, আপনার হচ্ছে এটা হচ্ছে যখন আমরা ফান্ডিংটা হয় কিভাবে, আমরা যখন নর্মালি মেইল করা শুরু করি প্রফেসরদের, তখন কিন্তু আমরা মেইলে ইন্টারেস্ট দেখাই যে এই আপনার পেপারের সাথে বা এই সাথে আমরা অ্যালাইন করে আমার কাজের এক্সপিরিয়েন্সগুলো আপনি দেখেন। সো অনেকেরই দেখবেন হচ্ছে রিসার্চ পেপার নাই, সে কিন্তু তার থিসিসটাকেই হচ্ছে দেখায় যে হ্যাঁ আমার কাজের সাথে আপনার কাজ অ্যালাইন করতেছে, দেন সে কিন্তু আপনার সাথে ইন্টারভিউতে বসবে একটা, সেখানে আপনি সে একটা কাজ দিবে তার পেপারের, সেগুলো পড়ার দক্ষতা থাকতে হবে, এই আর কি পুরোটা একটা প্রসেস। সো আপনার একদমই পেপার পাবলিশড হইতে হবে এরকম না, আপনি আপনার থিসিসটা নিয়ে যদি জানেন কিছু, তাও আপনি হচ্ছে আগাতে পারবেন, ঠিক আছে? তবে জিআরইটা আপনাকে অন্য অন্য সব ধরনের রিসার্চ পেপারও নাই, সেটাও কিন্তু আপনাকে কভার আপ করতে সাহায্য করবে। একটা ভালো জিআরই স্কোর অর্থাৎ 310 প্লাস স্কোর কিন্তু আপনাকে অনেক কিছু প্রফেসরকে চিন্তা করতে বাধ্য করবে, হ্যাঁ আপনার মধ্যে কিছু একটা আছে যেটা হচ্ছে আপনাকে দিয়ে করাইতে পারবে। এখন ধরেন জিআরইটা লাগে কেন বা ওরা ফান্ডিংটা চায় কেন, সো ওরা এটা দরকার কেন আপনি এটা বলেন। ও কারণ হচ্ছে ইউএসএ তে সব প্রত্যেকটা প্রফেসরই যদি তার জায়গা থেকে ইমপ্রুভমেন্ট চায়, ধরুন লেকচারার থেকে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যাবে, তার পেপার প্রয়োজন। পাশাপাশি ইউএসএ তে যে কোনো ডেভেলপমেন্ট যখন হয়, তার আসলে একটা ডকুমেন্টেশন পেপার প্রয়োজন হয়, যার কারণে কোনো এজেন্সি বা হচ্ছে তার নিজের প্রয়োজন হইলেও তারা হচ্ছে পেপার করে, প্রচুর পেপার করে, ওই পেপারের জন্য আসলে আপনাকে নিবে। সো আপনার কাছে আপনি আসলে কীরকম স্ট্রেংথ, তার থেকে ডিপেন্ড করে আপনি আসলে ওই মেন্টালিটি বিলং করেন কিনা, যেখানে সে হচ্ছে আসলে আপনাকে প্যানিক দিয়ে বা হচ্ছে আপনাকে প্রেশার দিয়ে পেপারটা তুলে আনতে পারবে কিনা, বা আপনি পেপার করতে পারেন কিনা বা বুঝেন কিনা। যদি আপনি পেপার আগে করে থাকেন সে ধরে নিয়ে হ্যাঁ আপনি বুঝেন, আর যদি পেপার আগে না করেন তাহলে ধরে নিয়ে আচ্ছা ঠিক আছে তাকে দিয়ে করানো যাবে, সেটার জন্য হলেও আপনাকে ওই যে মেইল যখন করবেন তখন আপনাকে অ্যাপ্রোচ করতে হবে সেইভাবে। কথা কি বুঝছেন? এটা কি ক্লিয়ার? জি ভাইয়া। ওকে। ওকে ওইটা একটা সেকেন্ড।
ওকে, এবার আসি হচ্ছে আমাদের জিআরই, অ্যাবাউট জিআরই, পুরোপুরি জিআরই জিনিসটা কি এটা একটু আমরা একটু এক্সপ্লেনেশন করি। আহ, আচ্ছা, জিআরই যে একটা পরীক্ষা, যেখানে আমরা 2 ঘন্টা একটা পরীক্ষা দিব। জিআরইটা তিনটা সেকশন থাকে আসলে। তিনটার মধ্যে একটা হচ্ছে এডব্লিউ বা রাইটিং, আমরা এটাকে রাইটিং বলতে পারি। এটা হচ্ছে আপনাকে দক্ষতা নির্ধারণ করে যে আপনি আসলে লিখতে পারেন কিনা, এবং এই লেখাটার ফরম্যাটটা বা লেখার ভাষাগুলো হবে, যেমন একটা রিসার্চ পেপার যখন লিখি আমরা, যে একটা টেকনিক্যাল ভাষা বা হচ্ছে ইন্ট্রোডাকশন, তারপরে বডি প্যারাগ্রাফ, তারপর কনক্লুশন, সেম এজ ইট ইস একটা ফরম্যাটে হয় আর কি। সেটার জন্য আমরা আলাদা হচ্ছে ক্লাস নিব, পাশাপাশি আমাদের রেকর্ডিংসও আছে। সেটা আসলে পরীক্ষার শুরুতেই 30 মিনিটের একটা এক্সাম হয়, যেখানে আপনাকে 300+ ওয়ার্ডের একটা আর্গুমেন্ট স্টেটমেন্ট করতে হয়। সেখানে বলা থাকে, ধরেন বলা থাকে এরকম যে ইউনিভার্সিটি স্টুডেন্ট সবার হচ্ছে ফিটা মাফ করে দেওয়া উচিত। আপনি এর পক্ষে না বিপক্ষে? পক্ষে হলে পক্ষে কথা বলবেন, বিপক্ষে হলে বিপক্ষে কথা বলবেন। যদি মাঝামাঝি হয়, যে অনেক সময় পক্ষে অনেক সময় বিপক্ষে, সেটা আপনি লিখবেন। সো আপনার স্টেটমেন্টটা একদম ক্লিয়ার কাট লিখতে হবে। সেইখানে মার্কিংটা হয় 6-এ। 6-এর মধ্যে আপনি কত পাইছেন? সো আপনি 6-এর মধ্যে 3+ পাওয়া হচ্ছে স্ট্যান্ডার্ড। 3 পাইলেও চলে। 3+ পাইলে ধরে নেয় যে আপনি লিখতে পারেন, গ্রামাটিক্যাল ভুল কম হয়, পাশাপাশি আপনি লিখতে পারেন অল্প। 3-এর নিচে থাকলে ধরে নেওয়া যাচ্ছে আসলে আপনার লেখা অনেক উইক, আপনার গ্রামাটিক্যাল বা এইসবে অনেক সমস্যা। সো এই মার্কিংটা আলাদাভাবে হয়, এটার সাথে জিআরই অন্যান্য মার্কিং এর তুলনা নেয়। অন্য আরেকটা কি, আরেকটা দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ভার্বাল আর একটা হচ্ছে কোয়ান্ট। এই টোটাল এদের মার্কিং হচ্ছে 340-এ, টোটাল এক একটা 170 করে। এখন ভার্বালটা কি, ভার্বাল এই যে আমরা সাথে কিন্তু একটা ওয়ার্ড আছে রিজনিং। সো কোয়ান্ট রিজনিং, কোয়ান্টিটিভ হচ্ছে ম্যাথের পার্টটাকে বোঝায়, ভার্বাল মানে হচ্ছে ইংলিশ পার্টটাকে বোঝায়। এখন এটা আমরা গতানুগতিক ম্যাথ বা গতানুগতিক ইংলিশের মতো না, এখানে বলছে রিজনিং মানে থিঙ্কিং করতে হবে, চিন্তা করতে হবে। প্রত্যেকটা ম্যাথই, প্রত্যেকটা ভার্বালি আপনাকে লজিক্যাল থাকতে হবে, লজিক মিলিয়ে আপনাকে আনসার করতে হবে। সো এরকম হচ্ছে কোশ্চেন থাকবে, সেখানে প্রত্যেকটা 170 করে মার্কিং থাকবে, যেখানে 130 করে আপনাকে এমনিতে দিয়ে দিবে। অর্থাৎ 130 এক দুই, টোটাল 260 মার্ক আপনাকে ওটু দিয়ে দিল 340-এর মধ্যে। এটা কেন দিল? আপনাকে হয়তো বা দিয়ে দিছে দয়া করে, যে 26,000 টাকা পরীক্ষা দিতে আসছেন, একটু 260 দিয়ে দিই। বাকি মেনলি আপনার 80 মার্কের উপরই পরীক্ষাটা হয়। এখন 80 মার্কের উপর কয়টা কোশ্চেন? ভার্বালে 27টা কোশ্চেন, কোয়ান্টে 27টা কোশ্চেন। ঠিক আছে? এবং এই 27টা কোশ্চেন দুই ভাগে আসে। প্রথমবার আসে 12টা, পরের বার 15টা। প্রথম 12টা, পরে 15টা। তাহলে কিভাবে আসে? যদি কারো প্রথমে ভার্বাল আসে 12টা, পরবর্তীতে আসবে কোয়ান্টের 12টা, তারপরে আসবে আবার ভার্বাল 15টা, পরবর্তীতে আসবে কোয়ান্টের 12টা, কি 15টা। কিভাবে কোশ্চেনটা আসবে এটা কি বুঝছি সবাই? জি স্যার। জি ভাই। ওকে, সো প্রথম যদি ভার্বাল আসে, সেই ক্ষেত্রে ধরেন ভার্বালের জন্য সময় হচ্ছে 18 মিনিট। তারপরে যদি কোয়ান্ট আসে, সেই কোয়ান্টের 12টার জন্য 21 মিনিট। তারপর আবার ভালভাল আসবে, তার সেই 15টার জন্য 23 মিনিট। তারপর আবার কোয়ান্ট আসবে, তার জন্য 26 মিনিট। টোটাল এইভাবে সময়টা কাউন্ট হবে, এবং এইভাবে আপনাকে পরীক্ষাতে অ্যাটেন্ড করতে হবে। এবং সেইখানে প্রত্যেকটা, তার মানে 27টা কোশ্চেনের জন্য মার্ক হচ্ছে 40 মার্ক, বা পয়েন্ট বলতে পারি। সেম ভার্বালের জন্য 27টার জন্য 40, কোয়ান্টে 27টার জন্য 40, টোটাল হয়ে গেল আমাদের 340 মার্ক। ঠিক আছে? সো আমাদের মাথায় রাখতে হবে যে ওই টাইমটা এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা মার্ক অনেক ইম্পর্টেন্ট। যদি পুরান জিএরই বা আগের জিএরই, গত বছর সেপ্টেম্বরে আগের জিএরই সাথে তুলনা করেন, ওল্ডার জিএরই তো অনেক বেশি কোশ্চেন, অনেক বেশি সেকশন থাকতো, তখন আমাদের আসলে ভুল বেশি করলেও মার্কিং একটু কম কাটতো। বাট এখানে কিন্তু এক একটা কোশ্চেন আপনাকে অনেক বেশি নিচে নিয়ে যাবে, এক একটা মার্ক অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? আমরা কোশ্চেনগুলো দেখব। তো আমি আবার বলতেছি, ভার্বালের জন্য রেঞ্জ 130 আপনি পাবেন, 170-এ পরীক্ষা হয়, দুইটাই 170-এ, সেখান থেকে আপনি থাকে। সো 340 আপনি কত পাইছেন সেটা আসলে আপনার ডিফার করে। এখন 340 থেকে আপনি যদি 300+ পান, এটা হচ্ছে একটা বলার মতো স্কোর, হ্যাঁ আমি 300+ পাইছি। তবে আমার এখানে যারা পড়তেছেন, আমি আশা করব সবাই 315 টার্গেট, 315+ পাবেন। সো ওইভাবেই পড়ানো হবে, জাস্ট প্রিপারেশনটা আপনার হোমওয়ার্কের সাথে আগাইতে হবে, তাহলেই চলবে। হোমওয়ার্ক যে পরিমাণ আমার দেওয়া হবে, আপনার মনে হয় না এর থেকে বাইরে কিছু পড়তে হবে, ওই সময়টাও পাবেন না। প্রচুর হোমওয়ার্ক থাকে, প্রচুর ক্লাসে প্রচুর ম্যাথ করা হয়, ভার্বাল করা হয়। সো ওই সময়টা আপনাকে দিতে হবে ধৈর্য ধরে। মার্কিং স্কেলটা বুঝছেন জি সবাই? জি ভাই। ভাই। আচ্ছা, ঠিক আছে। সো মার্কিং এ এবার আসে যে মার্কিং কিভাবে হয় আসলে।
মার্কিংটা আসলে কি আপনি প্রথম সেকশনে কিরকম পরীক্ষা দিলেন, প্রথম 12টায় কিরকম পরীক্ষা দিলেন সেটার উপর ডিপেন্ড করে পরের 15টা আসবে। প্রথম 12টায় যদি ভালো পরীক্ষা দেন তখন পরের 15টা হচ্ছে একটু হার্ড মিডিয়াম আসবে, যেন আপনাকে মার্কিংটা তারা হচ্ছে বেশি দিবে। প্রথম 12টা থেকে যত কম পাবেন পরে হচ্ছে যতই ভালো 15টা থেকে সবগুলা পারলে আপনার স্কোর বাড়বে না। লাইক আমি যদি এটা একটা অ্যাভারেজ স্কোর চার্ট, যদি ধরেন প্রথম 12টা কোয়ান্টের ম্যাথের ক্ষেত্রে প্রথম 12টায় ধরেন 6 পেলেন, পরের 15টাই হয়ে গেল আপনার, তাও কিন্তু আপনার 160 উঠে নাই, উঠছে 6টা 15টা 160 কিন্তু উঠে নাই। তার মানে প্রথম 12টা থেকে যদি আপনি ধরেন 12টায় পাইলেন, পরের থেকে মাত্র যদি মাত্র 9টা পারেন, তাহলে দেখেন 160 হয়ে গেছে ম্যাথে। তাহলে 12 আর 9 আলটিমেটলি কিন্তু 21টাতেই আপনি পেয়ে গেলেন এখানে আনসার। আর এখানে 15 আর 6 এখানেও কিন্তু 21, এই 21টা করে আপনি পাইছেন 57 আর এই 21টা করে পাইলেন 60। তাহলে দেখেন তো প্রথম পার্ট ইম্পর্টেন্ট কিনা, কথা কি বুঝছেন? জি, বুঝতে পারছি। সো প্রথম পার্টে যত বেশি ভালো করবেন সেকেন্ড পার্ট তত হার্ডেস্ট আসবে, এই যে লেভেল অফ হার্ড লেভেলে যাবে, এবং সেই লেভেলের কারণেই আপনার হচ্ছে স্কোরটা বাড়ে, তারা পয়েন্ট করে বেশি দেয়। এখানে মার্কিং না, এখানে পয়েন্ট চিন্তা করতে পারেন। সো এক একটা যদি মার্কিং চিন্তা করেন তাহলে এজ এভারেজ 1.5 পয়েন্ট করে চিন্তা করেন, বাট আলটিমেটলি এটা পয়েন্ট হয় লেভেল অফ। যদি আপনি ইজি লেভেল বেশি ভুল করেন তাহলে আপনি বোনাস পাবেন না। যদি হার্ড লেভেল ধরেন এরকম আছে যে হার্ড সবগুলো পারছেন, তাহলে হয়তো বা 160 এর জায়গায় 162 পাবেন। তারা একটা বোনাস পয়েন্ট কাউন্ট করে যে ইজি যদি ভুল কেউ না করে, হার্ড যদি বেশি করতে পারে তাহলে বোনাস দেয়। যদি ইজি হচ্ছে বেশি ভুল করেন তাহলে একটু ডিমোটিভেট হয়, মানে ধরেন আপনার 58 পাওয়ার কথা 156 পাবেন। সো এটা হচ্ছে ইজি লেভেল যদি ভুল করেন, নর্মাল যোগ বিয়োগ যদি ভুল করেন। সো পরীক্ষায় কিন্তু একদম ইজি লেভেলেরও কোশ্চেন আসবে, মিডিয়ামেরও আসবে, হার্ডেরও আসবে। যদি প্রথম সেকশনে মাত্র 5টা পারেন তাহলে বুঝবেন পরের সেকশনে একদম ইজি কোশ্চেন আসবে। একদম ইজি কি আপনি নর্মালি ম্যাথ করলেই পারবেন। যদি দেখেন পরের সেকশন এত ইজি, নর্মালি ম্যাথ করলেই পারেন, বড় কোনো ম্যাথ নাই, তাহলে কি বুঝে নিতে হবে বলুন তো? আপনার পরীক্ষা ভালো হয়েছে না খারাপ হয়েছে? মানে পরীক্ষা দেওয়ার আগে কি বুঝে নিতে হবে? খারাপ হয়েছে। হ্যাঁ, খারাপ হয়েছে। খারাপ হয়েছে। সো এই জিনিসটা আপনাকে বলতে হবে। সেম জিনিস ভার্বালের ক্ষেত্রে। সো ভার্বালের ক্ষেত্রে যদি 150 টার্গেট করেন, ভার্বালের ক্ষেত্রে একটু সুবিধা কি, ধরেন হচ্ছে প্রথম সেকশনে মাত্র ধরলাম সাপোজ 6টা পারলাম, পরের সেকশনে দেখেন 5টা, টোটাল 11টা পাইলেই কত হয়ে যাচ্ছে? 150। সো আপনি যদি টার্গেট রাখেন যে 165 আর 150, তাও কিন্তু 315 ইজিলি চলে আসতেছে। সো 150 পাওয়া কিন্তু ইজি, মানে প্রথম 12টা থেকে মাত্র 5টা, পরে 15টা থেকে মাত্র 6টা। সো এটা কি অনেক বেশি কিন্তু না, কারেকশনটা আমরা অনেক বেশি চিন্তা করতেছি না, আমরা অনেক সহজ চিন্তা করতে যে 150 পর্যন্ত কারেক্ট করব। সেটা তো অন্তত মিনিমাম লেভেল রাখা উচিত, কারণ ভার্বাল আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু ভার্বালে কারেকশন বা একুরেসি রাখা কিন্তু অনেক বেশি কঠিন, এবং ভার্বালে কিন্তু আমরা অনেক বেশি মার্ক পাইও না। আমরা কত মার্ক পাই? এজ এভারেজ 40 করে গড় ভার্বালে সবার বাঙালিদের। সেই জায়গা থেকে যদি 150 মার্ক কিন্তু অনেক, এবং 150 হচ্ছে পার্সেন্টেজ, যদি গিয়ে দেখবেন প্রায় 50-এর উপরে পার্সেন্টেজ চলে আসলো। সো প্রথম আমাদের টার্গেট, আমাদের ব্যাচের টার্গেট, অন্তত পক্ষে যেখানে ভার্বালে মানুষ ফেল করে সেইখানে আমরা 150 আগে আনি, তারপরে হচ্ছে বাকি দিকে যাব। তা 150 কত ইজিয়েস্ট ওয়েতে আনা যায় সেটা হচ্ছে আমাদের টার্গেট, যে হ্যাঁ আমরা 11টা অন্তত মাস্ট বি কারেক্ট করব, তারপরে সামনের দিকে আগাবো। কথা কি বুঝছি? জি। আচ্ছা, এটা হচ্ছে মার্কিং স্কেল। এবার হচ্ছে আমাদের আসলে পড়তে হবে কি, আমরা চোখ বন্ধ করে হোমওয়ার্ক যা দিব সেটা পড়তে হবে। কি চোখ বন্ধ করে আমি আমার আন্ডারে আপনাকে 3 মাস রাখবো, সেখানে হোমওয়ার্ক যা দিব সেটা। এখন এর ব্যতিক্রম কিচ্ছু নাই। এই হোমওয়ার্কের মধ্যে শেষ হবে কি, কোয়ান্টে শেষ হবে 5 LB, কেএমএফ এর 1147 কোশ্চেন, এটা ব্যাচের আন্ডারে শেষ হবে। ভার্বালের ক্ষেত্রে ইটিএস টিসিএসসি কোশ্চেন শেষ হবে, ইটিএস এর বুকগুলোর প্যাটার্নও শেষ হবে। এডাব্লিউ এর ক্ষেত্রে টেমপ্লেট এডাব্লিউটা বুঝাবো, ভোকাবুলারি হচ্ছে হোমওয়ার্ক দেওয়া থাকবে, আপনি পরে পরে আসবেন, এবং আমরা হচ্ছে এই যে ওয়ার্ডটা কি বলছে এটা আমি বুঝাচ্ছি। সো এইগুলো কিন্তু আপনাকে ক্লাসের মধ্যেই শেষ হয়ে যাবে। আফটার এই যে 3 মাসের একটা ব্যাচ, এই ব্যাচের মধ্যে আপনি যেটা নর্মালি বাসায় পড়তেন, ধরেন আমি যদি হালকাভাবে বলে দিই যে দুই একটা টপিক বুঝিয়ে দিলাম যে হোয়াট ইজ হচ্ছে ধরেন ফাংশন টাংশন, হালকা পাতলা ক্লাসে একটা স্লাইড ব্যবহার করে 10-12টা ম্যাথ করে দিলাম,
এইভাবে কিন্তু আমাদের কোর্সটা হয় না, আমাদের কোর্সটা কিন্তু হোমওয়ার্ক ভিত্তিক। আপনাকে হচ্ছে বেসিক আগে পড়াবো, ক্লাসের মধ্যে হচ্ছে সেই বেসিকের অনেক ম্যাথ করাবো, কমপক্ষে 20-30টা, তারপরে হোমওয়ার্ক দিয়ে দিব, সেটা করে আসবেন, দেন হোমওয়ার্কটা আবার ক্লাসে করানো হয়। সো আপনি হোমওয়ার্ক যদি ঠিকঠাকভাবে করেন এবং হোমওয়ার্কটা জমা দেন, আপনার কিন্তু প্রিপারেশন শেষ। আফটার দ্যাট আমরা হচ্ছে একটা মক ব্যাচ রান করি, সেটা হচ্ছে রিয়েল কোয়ান্ট মক, রিয়েল কোশ্চেনের। সেই মক ব্যাচটা খুব ইম্পর্টেন্ট প্রিপারেশনের পরে। এটা হচ্ছে 1.5 মাস যখন আপনার বেসিকটা শেষ হয়ে যায়, অর্থাৎ 5 LB বা এগুলো মানে কোয়ান্ট কি, বারবাল কি, প্রত্যেকটা টপিকের বেসিক শেষ হয়ে যায়, তখন আমরা হচ্ছে কেএমএফ বা অ্যাডভান্সে যাই। পাশাপাশি রিয়েল কোশ্চেন মক চলতে থাকে, সেটা আলাদা ব্যাচ। কেএমএফ কি কোশ্চেন থাকতে পারে? কেএমএফ হচ্ছে আমরা যেমন হচ্ছে সবসময় পড়ি, এখন এই রিসোর্সগুলো সম্পর্কে আগে বলি। বাজারে অনেক ধরনের রিসোর্স থাকে, দেখবেন অনেকে মেগুস পড়ে, অনেকে নোভা ম্যাথ বাইবেল পড়ে, বিভিন্ন জিনিস পড়ে। এগুলো কোনোটারই প্রয়োজন নেই। প্রথমত হচ্ছে 5 LBও প্রয়োজন থাকার কথা ছিল না, কিন্তু মানুষ হচ্ছে 5 LBর কথা বলে, কারণ হচ্ছে ওই যে অল্প অল্প বেসিক টেসিক ছোটোখাটো ম্যাথ আছে, কিন্তু মেইন পরীক্ষায় কিন্তু ওই টাইপের ম্যাথ আসেই না 5 LBর। তারপর আমরা কিন্তু 5 LB ক্লাসে করাবো বিকজ অফ আপনার সেলফ স্যাটিসফ্যাকশন, পাশাপাশি ইজি ইজি কতগুলো থিওরি মনে রাখার জন্য, আর কিচ্ছু না। কিন্তু মেইনলি কি দরকার? মেইনলি দরকার কি? পরীক্ষা নেবে আমাদের ইটিএস। ইটিএস এর প্রশ্ন প্র্যাকটিস করা আমাদের জন্য ইম্পর্টেন্ট, রাইট? তাই তো? আমাদের যেমন আমরা যখন ইন্টারে পড়াশোনা করছি, আমরা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা বেশি ইফেক্টিভ, নাকি বিভিন্ন লেকচার পাঞ্জেরির গাইড বইয়ের বানানো প্রশ্নগুলো বেশি ইফেক্টিভ? কোনটা বলুন তো? প্রিভিয়াস কোশ্চেন ভাই। প্রিভিয়াস কোশ্চেন হলে আমরা সেই ধাঁচে পড়াশোনা করতে পারবো, ডিফিকাল্ট লেভেলটা বুঝবো, এবং কমন আসলে সেখান থেকে আসবে। এখন আমরা হচ্ছে দেখি কেএমএফটা হচ্ছে এরকম। চাইনারা কি করছে করোনার সময় বা ইয়ের সময়, তখন তো হোম জিয়ারি ছিল, তারা নিজেরা হচ্ছে ওই যে হোম জিয়ারির মাধ্যমে কিছু কোশ্চেন টোশ্চেন হচ্ছে হ্যাক ট্যাক বের করে এটার করে ওই যে চুরিটারি করে একটা নিজেদের দেশের জন্য পড়ায়। সেইখানে আসলে মেইনলি ধরতে গেলে জিআরির আগের কোশ্চেনগুলোর হচ্ছে এখানে থাকে, সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক বলতে পারি, প্রিভিয়াস কোশ্চেন। সো ওই কেএমএফ এর কোশ্চেন, ম্যাথের কিছু কোশ্চেন থাকে, ভার্বালেরও কিছু আছে, সেগুলো আমরা মেইনলি আমাদের কোর্স কন্টেন্ট সেগুলাই, আমরা শুধু সেগুলোই ভালো করে পড়বো। তাতে হয় কি, আমরা ইটিএস এর কোশ্চেন প্যাটার্নও বুঝবো, ইটিএস এর হার্ড মিডিয়াম সবই বুঝবো, ইটিএস কে আমরা চিনতে শিখবো। আফটার দ্যাট সেম রিয়েল কোশ্চেন কিছু, একদম কোশ্চেন কেনা, আমরা কোশ্চেন দেখাবো, একটা পুরো কোশ্চেন নিয়ে আলোচনা করবো একটু পরে। সেইখানে আমরা আসলে প্রায় অনেক 60-70টা মক দিব। তখন আমাদের টাইম ম্যানেজমেন্ট, সেলিমিস্টিক সব চলে যাবে। সো আমরা আসলে মেইনলি আমরা ইটিএস এর কেই ফলো করতেছি, আমরা আসলে বাইরের কোনো রিসোর্সে হাত দিব না। এবং আমি বলি, আপনি যদি চোখ বন্ধ করে একজন মেন্টরকে ফলো করেন, বাইরের কোনো রিসোর্সে হাত না দেন, আপনার জন্য এনাফ। এবং আমাদের যত স্টুডেন্টরা ভালো ভালো স্কোর করছে, তারা কিন্তু বাইরের রিসোর্সে হাত দেয় নাই। আমি বিশ্বাস করে আপনারা হাত দিবেন না, বিশ্বাস করে আমাকে জাস্ট 3টা মাস সময় দেন, আর কিছু লাগবে না। আর হচ্ছে আমি আবার বলি, কোনো বইটি কিনতে হবে না, যা যা প্রয়োজন আজকের ক্লাসের পর আমিই বুঝাই দিব, আমিই দিব, আমি লিঙ্ক করে দিব কিভাবে পড়বেন। বাহিরের কোনো রিসোর্স বা বই কোনো কিছু কিনতে হবে না, যেহেতুটুকু আমি হোমওয়ার্ক আকারে দিব সেইটুকু সিরিয়ালি কমপ্লিট করে করে আগাবেন। 1.5 মাস পরে আমি আপনাদের জিজ্ঞেস করবো আপনাদের অবস্থা কি, বেসিক কতটুকু হইলো, দেখবেন বেসিক শেষ। 3 মাস পরে জিজ্ঞেস করবো আপনার কি অবস্থা, তখন কিন্তু আপনি নিজেই জানবেন আপনার কোন অবস্থায় আছেন, এবং আপনি অন্যদের থেকে ভালো অবস্থায় থাকবেন। এডাব্লিউ এর জন্য হচ্ছে, এডাব্লিউ টা হচ্ছে একটা রাইটিং ফরম্যাট, এগুলো হচ্ছে ইটিএস কোশ্চেন, অলরেডি ইটিএস অ্যাভেলেবল। ইটিএস কে যদি আপনি জিজ্ঞেস করেন যে এডাব্লিউ ইস্যু টাস্ক, ঠিক আছে, ইস্যু টাস্ক যদি বলেন, ইস্যু টাস্ক ধরেন হচ্ছে ইটিএস, ঠিক আছে, সরাসরি ইটিএস তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে আপনাকে। সো এই যারা পরীক্ষা নেয় আপনার, তাদের এখানে এই যে তাদের হচ্ছে এই শিটটা আছে, এখান থেকে কোশ্চেন হুবহু আসে। সো কোশ্চেনগুলো আপনার জেনে যাওয়া ইম্পর্টেন্ট, এবং এগুলো কীভাবে করবেন এটার জন্য অলরেডি আপনাদের ক্লাসের যে রিসোর্স, সেই রিসোর্সের প্রথমে অলরেডি দিয়ে দেওয়া আছে যে কোন 70টা আপনার রেগুলার আসে, রেগুলার কমন পড়ে, এবং এটা কিভাবে রেডি করবেন, কিভাবে এডাব্লিউটা ঠিক করবেন, এটা এখানে সুন্দর করে লেখা আছে, ভিডিওটা আছে সুন্দর করে। এই ভিডিওটা যখন দেখবেন এখানে, তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। এটা পাওয়ার পরে আমরা হচ্ছে ক্লাস নিব আপনাদের জন্য আলাদাভাবে পরে। এটা হচ্ছে এডাব্লিউ জিনিস, এটার জন্য নিজের একটা টেমপ্লেট তৈরি করতে হয়, অন্তত নিজের একটা টেমপ্লেট করলে 3 পাওয়া যায়। যদি ভালো লিখতে পারেন 3-এর উপর এমনি পাবেন। ভোকাবুলারি, গ্র্যাগমেট ভোকাবুলারি মানে গ্র্যাগমেট
অলরেডি নাম শুনছেন হয়তো, বা তাদের হচ্ছে 960টা ভোকাবুলারি থাকে, সেগুলো প্রত্যেকদিন হচ্ছে আমি লিখে দিব যে সেট 1 হোমওয়ার্ক, সুন্দর করে বাসায় হোমওয়ার্কটা পড়ে আসবেন। এখন হোমওয়ার্কটা কোথা থেকে পড়বেন? সুন্দর করে আপনাকে হচ্ছে রিসোর্সের, আপনাদের যে রিসোর্সের এখনো অ্যাক্সেস দেই নাই, আজকের ক্লাসের পর অ্যাক্সেস দিয়ে দিব, সেই রিসোর্সে দেখবেন হচ্ছে সুন্দর করে গ্র্যাগমেটের এই যে ভোকাবুলারিতে সুন্দর করে এই যে আমরা যদি এখানে যাই, এই যে গ্রুপ 1, মানে এটা হোমওয়ার্ক থাকবে নেক্সট ক্লাসে। এই যে গ্রুপ 1 এর মিনিং, যে অ্যাবাউন্ড মিনিংটা কি পড়ে ফেলেন, অ্যাবাউন্ডের এটা মিনিংটা জাস্ট পড়ে, এরকম প্রত্যেকটা 30টা সেট থাকে, 30টা পড়ে আসবেন। এখন প্রশ্ন হচ্ছে এক একটা কোশ্চেন আন্ডারে আমরা একটু পড়ে আসতেছি, এইগুলা দেখেন এক একটা মিনিং এর আন্ডারে অনেকগুলো সিনোনিম থাকে। এখন গুগলে তো অনেক ধরনের সিনোনিম, আমার আসলে এতগুলো সিনোনিম আমি পড়বো কেন, বা আমি পরে কোনটা মনে রাখবো? এটার জন্য আসলে আমাদের কোশ্চেনগুলো ভালো করে বুঝতে হবে, ভার্বালে আসলে কি টাইপের কোশ্চেন আসে। এটার জন্য আমরা আসলে একটা হ্যাক্স ইউজ করি যে আমাদের স্কোরটা বাড়ার জন্য। একটা হচ্ছে গ্র্যাগমেটটা পড়ি এবং সাথে কেএমএফ পেয়ার, এসি পেয়ার লিস্ট পড়ি, যেটা হচ্ছে একমাত্র আমাদের এখানে পাবেন। নতুন আপগ্রেডেড গুলা শুধু ইমপ্রুভ আমরা নিয়ে আসি, কিনে নিয়ে এসে এগুলাকে আমরা সেল করি এবং আপনাকে দিই, আপনারা ফ্রি, ক্লাসের সাথেই থাকে, অলরেডি আপনাদের এখানে অ্যাটাচ করে দেওয়া আছে সুন্দর করে। এটা কি? এটা হচ্ছে নর্মালি এই পর্যন্ত আসা, মানে আপনার হচ্ছে রেগুলারলি আপডেট হয়ে, মানে এটা নেওয়া হয়েছে বেশি দিন হয় নাই। সো পরীক্ষায় রেগুলারলি যে এসিটা আসতেছে সেই পেয়ারটা সুন্দর করে এভাবে নেওয়া আছে, মানে এর সাথে পরীক্ষায় সেই আসতেছে। আপনি যদি জাস্ট এর সাথে এর মিনিংটা জানেন, তাহলে আপনার হচ্ছে এসি গুলা পারবেন। এসি মানে সেন্টেন্স ইকুইভ্যালেন্স। এখন আমরা মিনিং হয়তো জানি না ভার্বালের কোনটা সেন্টেন্স ইকুইভ্যালেন্স বলে, আমি জাস্ট বলতেছি ভোকাবুলারি আমরা দুইটা সিট পড়বো, একটা হচ্ছে বেসিক, ও জাস্ট মিনিং পড়বো, ওইখান থেকে আমরা হচ্ছে সিনোনিম কিছু পড়বো না, আর এইখান থেকে এটার সাথে যে সিনোনিম আছে সেটাই পড়বো। আমি কি বুঝাতে পারছি? দুইটা জিনিস পড়বো, আমি হোমওয়ার্ক আকারে দিব, কিন্তু জিনিসটা কি বুঝছি? জি ভাই বুঝছি। আচ্ছা, এবার আমরা আসলে কোশ্চেনগুলো একটু দেখবো, পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল দেখবেন। এখন কোশ্চেন অ্যানালাইসিস করবো আমরা, একটা কোশ্চেন আসলে কিরকম থাকে, কিরকম দেখতে হয়। আচ্ছা, বাকিরা কি শুনতেছি ঠিকঠাক ভাবে? জি ভাইয়া। জি শোনা যাইতেছে। ওকে, একটু ক্লাসের সাথে অ্যাটেন্টিভ থাকেন, না বুঝলে অবশ্যই কোশ্চেন করবেন। ওকে, একটা এটা না নেই। ওকে, একটা পরীক্ষা যখন খুলবেন ঠিক এই রকম ইন্টারফেস, এটা একদম অরিজিনাল ইন্টারফেস এভাবে থাকবে। এটা একটা কোশ্চেন, এই কোশ্চেনের প্রথমে যে একটা প্রম থাকবে, এটার নাম কি বলছিলাম সবাই? এটার নাম কি? প্রথমে যে 30 মিনিটের একটা থাকবে, এটার নাম কি? এটা হচ্ছে কি? AWA এডব্লিউএ, মানে অ্যানালিটিক্যাল রাইটিং। এই একটা একটা জিনিস বললো, সেটার পক্ষে না বিপক্ষে, এগ্রি ও ডিসএগ্রি আপনাকে এখানে লিখতে হবে, এখানে জায়গা থাকবে। ঠিক আছে, এটা 300 প্লাস ওয়ার্ডের আপনার একটা লিখতে হবে। এটা হচ্ছে কোশ্চেন, একদম এইরকমই আপনার উপরে যে ইন্টারফেসটা সেম এইভাবে থাকবে, কালারও এরকমই থাকবে, সব এরকম এটা থাকবে। এটা হচ্ছে আপনাকে প্রথম পরীক্ষা যখন ঢুকবেন তখনই এরকম একটা পাবেন, তখনই কোশ্চেনটা আসবে। 30 মিনিট সময়, 30 মিনিট সময় শেষ হলে ও টু পরেরটা চলে যাবে, আর এর আগে শেষ হলে আপনি এখানে নেক্সট ক্লিক করে যাইতে পারবেন। প্রথমে কি থাকবে বুঝছি? জি ভাইয়া। জি ভাইয়া। তারপরে কোশ্চেন আসছে, তারপরে কি? এটা কি ভার্বাল না কোয়ান বলুন তো? ভার্বাল। 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 তাহলে প্রথমে তারা ভার্বাল পাইছে, তার মানে প্রথম ভার্বাল 12টা কোশ্চেন পাইছে, তার জন্য আপনার সময় পাবে সে 18 মিনিট। সো এই 18 মিনিটে এটা আনসার করতে হবে। এখন এখানের এই ভার্বাল কোশ্চেনগুলো আসে কয় রকমের, যারা ভিডিও দেখছেন? 4 রকম। কি কি? টিসি, এসি, আরসি আর হচ্ছে সিআর, ক্রিটিক্যাল রিজনিং। টিসি, এসসি, আরসি এবং সিআর, রাইট। এই আরসির ভিতরেই সিআর। আচ্ছা, টিসি মানে হচ্ছে টেস্ট কমপ্লিশন, মানে হচ্ছে একটা সেন্টেন্স থাকবে, গ্যাপ থাকবে, এই গ্যাপে আনসার করতে হবে লজিক, উইথ আপনার লজিক। সো এই টিসি গুলো হচ্ছে 3 রকমের হয়, একটা হচ্ছে ওয়ান ব্ল্যাঙ্ক বা সিঙ্গেল ব্ল্যাঙ্ক,
একটা হচ্ছে ডাবল ব্ল্যাঙ্ক, একটা হচ্ছে ট্রিপল ব্ল্যাঙ্ক। আর এসি গুলা এরকম থাকবে, এসি মানে সেন্টেন্স ইকুইভ্যালেন্স, এখানে আনসার হয় দুইটা, একটাই গ্যাপ থাকবে, একটাই গ্যাপ থাকবে, এই গ্যাপে আনসার হবে দুইটা, অর্থাৎ তার সিনোনিমটা বসাইতে হবে, তার সেম মিনিংটা বসাইতে হবে। এখন আমার তো জিআরই তো অনেক ওয়ার্ড, 960টা, 960টার তো অনেক সিনোনিম গুগলে সার্চ দিলে পাবো, কোন ওয়ার্ডটা পড়তে হবে এটা কি আমি জানি? কারণ আমি একটা পড়ে গেলাম কিন্তু পরীক্ষা হলে কমন মিলল না, তাহলে কি এটা কারেকশন আসবে? আর কি মনে হয়, যদি আমার যেহেতু এখানে দুইটা আনসার করতে হবে সেম সেম সিনোনিমের, যদি আমি একটা পারলাম বুঝলাম আর একটাই আমি পেয়ারে না পারি, আমি কি আনসার করতে পারবো যদি যত কোশ্চেন আমি বুঝে ফেলি? না, আনসার করা যাবে না। তাহলে আমাকে পেয়ারটা এখানে খুব ইম্পর্টেন্ট, রাইট? কিন্তু এখানে টিসির ক্ষেত্রে জাস্ট আমার লজিক বুঝবো, ওয়ার্ডের মিনিং বুঝবো, আমি কিন্তু আনসার করতে পারবো। এখানে কি আমার সিনোনিম প্রয়োজন আছে টিসির ক্ষেত্রে? টিসির ক্ষেত্রে কোশ্চেনটা হচ্ছে এটা, ওয়ান ব্ল্যাঙ্ক, আবার অনেক সময় দুই ব্ল্যাঙ্ক থাকবে, অনেক সময় তিন ব্ল্যাঙ্ক থাকবে, সেখানে এরকম পাঁচটা করে অপশন থাকবে, পাঁচটা করে অপশন থাকবে। ওয়ান ব্ল্যাঙ্কের ক্ষেত্রে এখান থেকে যে কোনো একটা আনসার হবে, যে কোনো একটা আনসার হবে। এখন আপনাকে হচ্ছে এখানে জাস্ট এটা দেখেন, একটা ওয়ার্ড হইতে জানেন না, তার মানে এই ওয়ার্ডগুলো জানতে হবে, এখান থেকে লজিক নিতে হবে, এখানে ওয়ার্ডে মিলাইতে হবে। এইরকম কোনো কি দরকার আছে যে এখানে কোনো কিছু সিনোনিম জানতে হবে এটার? না ভাই। এটা তাহলে ওয়ার্ডের মিনিং জানলেই হবে। আর যখন এসি পড়তে, এসি কারেকশন করতে যাব, তখন আমার কি লাগতেছে? সিনোনিম লাগতেছে না? এবং যে সিনোনিমটা পরীক্ষা আসতেছে ঠিক সেটাই লাগবে না আমার? আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। আপুরা কি বুঝতেছি? জি ভাইয়া। সেই জন্য আমরা আসলে আলাদা যে শীটটা বলতেছি এতক্ষণ ধরে, এই যে এসি শীটটা, এটা পড়তে হবে, এটা কারেকশন করব আমরা এসির জন্য, আর টিসির জন্য কারেকশন করব আমরা গ্র্যাগমেটের ওয়ার্ডগুলো দিয়ে। সো এটা একটা লম্বা জার্নি, যেহেতু ডেইলি আমাদের হচ্ছে একদিন পর পর 30টা 40টা করে ওয়ার্ড মুখস্থ করতে হবে, ভোকাবুলারি পড়া একটা পেইনফুল, সেটা পড়তে হবে। আচ্ছা, আমরা পরে যাচ্ছি ওইগুলোতে, কোনো কোশ্চেন থাকলে করবেন। সো এটা হচ্ছে ওয়ান ব্ল্যাঙ্ক। দেন হচ্ছে এই সেম জিনিসের উপরে একটা দুইটা যখন অপশন থাকবে, সেটা হচ্ছে আমাদের টু ব্ল্যাঙ্ক। প্রথম অপশনটার এই তিনটা থেকে একটা আনসার হবে, পরেরটা এই দুইটা থেকে একটা আনসার হবে। সো এগুলো দুইটা হইলেই কিন্তু আপনি মার্ক পাবেন, যে কোনো একটা হইলে কিন্তু আপনি মার্ক পাবেন না। তারপরে আছে থ্রি ব্ল্যাঙ্ক, মানে এই প্রথম অপশনটা এটা থেকে পাবো, পরেরটা এটা থেকে, পরেরটা এটা থেকে, তিনটা হইলেই কিন্তু মার্কিং পাবো। এগুলাকে বলতেছি টেস্ট কমপ্লিশন, টেস্ট কমপ্লিশন। তারপরে পাবো, দেখেন কোশ্চেন প্যাটার্ন সব সময় একই রকম থাকবে, যে কোনো সময় যেই পরীক্ষা দেন না কেন, প্রথমে ওয়ান ব্ল্যাঙ্ক থাকবে, পরে টু ব্ল্যাঙ্ক, পরে থ্রি ব্ল্যাঙ্ক, তারপর আরসি। আরসি মানে হচ্ছে রিডিং কম্প্রিহেনশন, একটা প্যাসেজ থাকবে, এই প্যাসেজের আন্ডারে হচ্ছে কোশ্চেন আসবে দুইটা। প্রথমে একটা 4 নাম্বারটায় একটা কোশ্চেন প্যাসেজ থাকবে, এর আন্ডারে দুইটা কোশ্চেন থাকবে, ঠিক আছে? এই যে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, এটা কি টাইপের প্যাসেজ? যারা ভিডিও দেখছি, যারা দেখি না তো নাই। ফ্যাকচুয়াল, ফ্যাকচুয়াল ফ্যাকচুয়াল কোশ্চেন। কোশ্চেন, ফ্যাকচুয়াল কোশ্চেন মানে কি? ইয়েস নো টাইপ কোশ্চেন থাকবে। ফ্যাকচুয়াল মানে কি? আনসার কোথায় পাবো? প্যাসেজের মধ্যে অ্যান্সারটা পাবো আর কি। প্যাসেজের মধ্যে আনসার পাবো, রাইট? এই যে ভিডিও যারা দেখছেন পারছেন। সো একটা আনসার এখানে, আর একটা হচ্ছে এটা, ঠিক আছে? প্যাসেজ সাজেস্ট দ্যাট, এটা এটা কি টাইপের কোশ্চেন? প্যাসেজ সাজেস্ট, ইনফারেন্স কোশ্চেন কি টাইপের? আমরা ভিডিওতে আবার পড়বো ক্লাস শেষে। ইনফারেন্স কোশ্চেন মানে কোশ্চেনটা অনুমান করতে হবে আনসারটা। আচ্ছা, যাই হোক, একটার মধ্যে দুইটাও থাকলো, তারপরে আসবে এসি, এটাকে বলি এসি। এটার মধ্যে আনসার থাকে কয়টা? কয়টা? দুইটা। দুইটা। দেখেন অন্যগুলোর যখন গ্যাপ ছিল, গ্যাপ ছিল দেখেন ওভাল শেপের, যখন সে চলে আসছে তখন কিন্তু স্কোয়ার শেপের হয়ে গেছে। যেমন দেখেন একের অধিক আনসার যেখানে হবে স্কোয়ার শেপের, তাহলে এখানে আনসার হবে দুইটা, পেয়ারগুলো আনসার হবে পেয়ার, ঠিক আছে? সো পেয়ার ছাড়া এখানে আনসার হবে না। তার মানে আবার বলতে পারতেছি যে পেয়ার থাকতে হবে। এখন এর সাথে কে পেয়ার, এটা আমার জানতে হবে ভালো করে, উইদাউট নাইলে তো আমি আনসার করতে পারবো না। সো আমার এই সবগুলো কোশ্চেনে 6, 7, 8, 9 এই চারটা থাকবে হচ্ছে আমার এসি। তাহলে প্রথম সেকশনে, ফার্স্ট সেকশনের বারবালের 6, 7, 8, 9 হচ্ছে আমাদের এসি। ঠিক বারবালের পরের সেকশনে, এটা হচ্ছে ফার্স্ট সেকশন, পরের সেকশনে 10, 11, 12 হচ্ছে এসি।
এখন দেখেন তো একটা কোশ্চেনে তাহলে টোটাল কয়টা এসি পাইতেছি বলেন তো পরীক্ষায়? কয়টা? কয়টা? 7টা। 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 এই 7টা এসি আমরা পাইতেছি। এই 7টা এসি যদি আমরা কারেকশন করতে পারি, পাশাপাশি ওয়ান ব্ল্যাঙ্ক গুলো জাস্ট কারেকশন করতে পারি, ওয়ান ব্ল্যাঙ্ক আসবে 2টা, টোটাল হলো 9টা। 150 পাইতে গেলে কত লাগে? কয়টা লাগে বলছিলাম? 11টা। 11টা। আর যদি বাকিগুলা থেকে যদি আন্দাজিও থাকে, 2টা কি হয় না? যদি না পড়ি, মানে এটা বলতেছি, আমরা তো আরসি পড়বো, সবগুলো পড়বো। এই জন্য বললাম এখানে সুন্দর করে যে কোনো একটাতে খুব ভালো আমাদের দক্ষতা আনতে হবে। এবং এসিটা সহজ কেন? এসিটা জাস্ট একটা ওয়ান ব্ল্যাঙ্ক, লজিক দেখবো, প্লাস মাইনাস দেখবো, পেয়ারগুলো পারলে আনসার হয়ে যাবে। তার মানে এসিতে কারেকশন করার জন্য সব থেকে সলিড ওয়ে হচ্ছে পেয়ার পড়া। এখন পেয়ার কোথা থেকে আসবে? আমি যে শীটটা দিছি এই শীটটা থেকে পেয়ার 100% পরীক্ষা কমন আসবে। তার মানে কি পেয়ারটাকে কি গুরুত্ব দিয়ে পড়তে হবে কিনা? জি ভাই। পেয়ার পারলে, এই যেমন মিক্সড এবং ইনকনসিস্টেন্ট, মিক্সডের সাথে অনেকগুলো থাকছে। ধরেন আমি যদি মিক্স লিখে সার্চ দিই পড়ি, এখানে ধরেন মিক্সড হচ্ছে সিনোনিম সার্চ দিলাম, দেখেন তো মিক্সডের অনেক কিছু, অ্যাসর্টমেন্ট, ভেরিড, অনেক কিছু। এখন আমার তো পরীক্ষার মধ্যে আসছে হচ্ছে ইনকনসিস্টেন্ট, তো আমি তো, আপনি পরে গেলেন হচ্ছে যে কোনো একটা, কোনো কি লাভ হইলো? পরীক্ষা কি মাথায় আসবে ইনকনসিস্টেন্ট? কথা কি বুঝছি? কিন্তু আপনাকে যখন পরীক্ষা হলে এই শীটটা দেওয়া হবে, তখন কিন্তু মিক্স মানে ইনকনসিস্টেন্ট আপনার এই শীটে আছে, যে এটার সাথে এটাই আসবে, পরীক্ষা হলে এটার সাথে এটাই আসে মোটামুটি। কথা কি বুঝছে জি ভাই। সবাই? আপুরা ভাইরা বুঝতেছি? জি ভাইয়া। তার মানে এই শীটটাও মাস্ট বি ইম্পর্টেন্ট। এটা অগাস্ট পর্যন্ত আপডেটেড শীট, যেখানে কমন আসতেছে। সো এখানের সাথে এটাই আসবে, এটার সাথে এটাই আসবে। এটা যখন পড়বেন তখন আপনার এসিতে একুরেসি চলে আসবে। তারপরে এই যে কোশ্চেনটা দেখেছি যে মক কোশ্চেন, সো আমরা দেখেন যখন মক দিব তখন আমরা আসলে টাইপটা বুঝতে পারবো। আমরা আসলে তারপরে আমরা আগে এগুলো তো প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমরা আসলে রেগুলার পড়তে পড়তে যাবো, মানে আমি জাস্ট বোঝানোর জন্য। তার মানে দেখেন আমরা যদি দেখি, আমি যদি ভার্বালটাকে একটু ভাঙি, দেখেন পরীক্ষা হলে যখনই বসবেন তখন 1 নাম্বার কোশ্চেনটা আসবে একটা ওয়ান ব্ল্যাঙ্ক, 2 নাম্বার কোশ্চেনটা সিঙ্গেল ব্ল্যাঙ্ক, 3 নাম্বার কোশ্চেনটা থার্ড ব্ল্যাঙ্ক, 4 নাম্বার কোশ্চেনটা হচ্ছে একটা আরসি, 5 নাম্বারটা কোশ্চেন ওই আরসিরই একটা কোশ্চেন, 6, 7, 8, 9 এই 4টা হচ্ছে এসি, 10, 11, 12 এখানে একটা আরসি আসবে, এই আরসির 3টা কোশ্চেন থাকবে। অনেক সময় এখানে যে কোনো একটা সিআর চলে আসে আরসির বদলে। দেখেন প্যাটার্ন কিন্তু এটাই। তো আপনি কিন্তু কোশ্চেন প্যাটার্ন জানা খুব ইম্পর্টেন্ট, যে কোশ্চেনে কি পাইতেছি আমি। এরপরে এটা গেল, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস কি বুঝতে পারছি কিভাবে আসে কোশ্চেন প্যাটার্ন, 12টা বুঝছি। জি ভাই। এরপরে আসে ভার্বাল, কোয়ান্ট। এই যে সেম আমার পরীক্ষাটা গেল, এই যে দেখেন একটার আন্ডারে 3টা আসলো, দেখেন একদম যেভাবে বলবো সেভাবে। তারপর হচ্ছে ওয়ান ব্ল্যাঙ্ক, এই যে কোয়ান্টের ক্ষেত্রে প্রথম 4টা কোশ্চেন আসবে হচ্ছে কিউসি। কিউসির নাম হচ্ছে কোয়ান্টিটিভ কম্পারিজন। কোয়ান্টিটিভ কম্পারিজন মানে হচ্ছে কোয়ান্টিটি ক্লিয়ার করা, যে আপনার এটা এ হবে না, যদি এই দুইটা সম্পর্কের মধ্যে এটার সম্পর্কটা বেশি হয় তাহলে এটা এ বড়, যদি এ বেশি হয় বি বড়, যদি দুইটা সমান হয় তাহলে সি। আর যদি দেখি হচ্ছে একবার সে বড় একবার সে বড়, মানে ফ্ল্যাকচুয়েট করতেছে, অথবা অঙ্কটা করাই সম্ভব না, কোনো একটা ইনভ্যালিড আনসার দিছে, তখন আনসার ডি। এবং মনে রাখবো, দেখেন আমরা যদি ভালোভাবে কোশ্চেন বুঝি তাহলে বুঝতে পারবো প্রথম 4টা কোশ্চেন, যেহেতু কিউসি, এই প্রথম 4টা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন আসবে ডি, একটা কোশ্চেন আনসার ডি হইতেই হবে। এটা যে ইটিএস এর একটা ইচ্ছা যে আমি একটা ডি দিবই। এখন পরীক্ষার হলে যদি যে এটা না জানায়, আগে কি জানতেন যে একটা কোশ্চেন মাস্ট বি ডি হয়? না। না জানতেন ভাই। না। সো এটা কিন্তু লার্নিং যে প্রসেস, এই যে আমরা হচ্ছে খুঁজে খুঁজে বের করি, একটা ডি হবেই। প্রথম প্রথম সেটের প্রথম 4টার মধ্যে একটা ডি হবেই। আপনি যে কোনো কোশ্চেন বের করে দেখেন যে কোনো জায়গায়, আমি ধরেন হচ্ছে এটা তো জানি না, এটা তো র্যান্ডমলি বের করছি, রাইট? দেখেন প্রথম 4টার মধ্যে কি আছে, একটা ডি আছে না? এখন একের অধিক ডি যখন পাবো তখন আমরা কি বুঝে নিব, একটা আমার কি আছে অলরেডি ভুল হয়েছে। অথবা যদি একটাও ডি না আসে তাহলে কি একটা আমার আনসার কি আছে, ভুল করছি। কথা কি বুঝছি? মানে কোশ্চেন বোঝা কতটুকু ইম্পর্টেন্ট আমি এখান থেকে কিন্তু গেস করতে পারতেছি।
আর এগুলাকে বলে কোয়ান্টিটিভ কম্পারিজন। এবং পরীক্ষার হলে সব থেকে বেশি সিলি মিস্টেক করবো এখানে, কারণ এটা কোয়ান্টিটিভ কম্পারিজন। আমি আসলে ডি হবে না সি হবে না বি হবে, কারণ আমাকে অনেকগুলো ভ্যারাইটিস অনেকগুলো দিকে হচ্ছে আমাকে চিন্তা করে আনসার করতে হয় যে হ্যাঁ কোন আনসারটার জন্য আবার ডি হয়ে যায় কিনা। কথা কি বুঝছি? তাহলে দেখেন 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, এই চারটা হচ্ছে কোয়ান্টিটিভ কম্পারিজন। কথা কি বুঝছি? জি ভাই বুঝছি। তারপরে আসবে একটা রিয়েল লাইফ ম্যাথ। রিয়েল লাইফ ম্যাথ মানে ওই যে ক্যালকুলেশন মতো অ্যালজেব্রিক ম্যাথ আসবে। তারপরে আসবে তিনটা আসবে ডাটা ইন্টারপ্রিটেশন, মানে একটা টেবিল দিবে বা একটা যে কোনো জিনিস দিবে, পাই চার্ট দিবে, একটা মেইন কথা একটা গ্রাফ দিবে, সেই গ্রাফের আন্ডারে তিনটা কোশ্চেন আসবে। সেই কোশ্চেনগুলো সহজ, কিন্তু যখন আপনি অন্যান্য বেসিকগুলো পারবেন, মিন মিডিয়ান মোড সাম টাম পার্সেন্টেজ যখন পারবেন, এগুলো আপনাদের সাথে ক্লাস করলে 1 মাসে ক্লিয়ার হয়ে যাবে। 1 মাস পরে নর্মালি 1 মাস পরে আমাদের হচ্ছে এই ডাটার ক্লাস হয়, সো 1 মাস লাগবে। তো মিন মিডিয়ান মোড যখন হয়ে যাবে তখন হচ্ছে দেখবেন এটা এইরকম আসবে তিনটা কোশ্চেন 6, 7, 8। দেখেন সেম একটা গ্রাফে তিনটা কোশ্চেন আসবে 9, 10, 11, 12 এরকম রিয়েল লাইফ কোশ্চেন। এই যে 9, 10, 11 এর মধ্যে একটা আসবে হচ্ছে ডাটা এন্ট্রি টাইপের কোশ্চেন, মানে এটাকে বলে আমরা নিউমেরিক এন্ট্রি। আপনাকে আনসার কোশ্চেনটাকে আনসার বসাইতে হবে। সো এরকম 12টা কোশ্চেন গেল। সো একটা আসবে হচ্ছে মাল্টিপল আনসার দিতে হবে, একটা মাল্টিপল, একটা হচ্ছে ইনপুট, আর হচ্ছে তিনটা হচ্ছে আপনার রিয়েল লাইফ ম্যাথ মানে নর্মালি অ্যালজেব্রিক জিওমেট্রি, এরকম তিনটা আসবে হচ্ছে ডাটা ইন্টারপ্রিটেশন, এরকম ভাবে চারটা আসবে কোয়ান্টিটিভ কম্পারিজন। শেষ। এরপর আবার বারবারে যাবে। যদি প্রথম সেকশন ভালো করে থাকে তাহলে বুঝবেন পরের সেকশনে 2টা বা 3টা হচ্ছে আপনার 2টা 2 ব্ল্যাঙ্ক অথবা 2টা 3 ব্ল্যাঙ্ক আসতে পারে, যেহেতু 3 ব্ল্যাঙ্ক 2 ব্ল্যাঙ্কগুলো একটু কঠিন। যদি প্রথম সেকশন খারাপ করেন তখন পরের সেকশনে আসবে 2টা 1 ব্ল্যাঙ্ক দিয়ে দিবে, যে ঠিক আছে সে হয়তো খারাপ করছে 2টা 1 ব্ল্যাঙ্ক দিয়ে দিই, এবং পরের সেকশনে কোশ্চেনগুলো একটু ইজিয়েস্ট হবে। তার মানে এই পরের সেকশনে সে পেয়েছে 2টা 1 ব্ল্যাঙ্ক, তাহলে সে প্রথম সেকশন কি করছিল, যে কোশ্চেনটা স্ক্রিনশট নিয়েছিল খারাপ করছে মনে হয়। মোটামুটি করছে, খারাপ করছে। তার মানে এই যে প্রথম সেকশনে একটা 1 ব্ল্যাঙ্ক, 2টা 1 ব্ল্যাঙ্ক পেয়েছি, একটা হচ্ছে ডাবল ব্ল্যাঙ্ক পেয়েছি, একটা ট্রিপল ব্ল্যাঙ্ক পেয়েছি। ট্রিপল 2টা পাওয়ার কথা একটা পেয়েছি, কারণ মোটামুটি করছে পরীক্ষায়। তারপরে আসবে একটা আরসি, এই আরসির আন্ডারে 2টা কোশ্চেন থাকে। এরপরে আরেকটা আরসি আসবে, এই আরসির সাথে 3টা কোশ্চেন থাকে, বড় আরসি। এরপরে দেখেন ওইখানে ছিল কি 6, 7, 8, 9 চারটা ছিল এসি, এখানে কি 10, 11, 12 তিনটা এসি। দেখেন যেভাবে বলছি ঠিক সেভাবে কিনা, কথা কি বুঝতে পারছি? আর 13 নম্বরটা হচ্ছে এটা কি একটা কোশ্চেন প্যাসেজের আন্ডারে একটাই কোশ্চেন, এটাকে কি বলে? সিআর। সিআর, ক্রিটিক্যাল রিজনিং। এটা আমরা আরেকটু পরে বুঝবো, মানে আমরা আরো একটা কোশ্চেন টাইপে যাব। একটা সিআর আসছে, দেন আরেকটা প্যাসেজে শেষ, তার মানে দেখেন প্যাসেজে আসছে সেম। আমরা যখন ম্যাথে যাব, ম্যাথে গিয়ে দেখবো যে প্রথম 3টা আসবে, চারটা পরে প্রথমবারে 5টা পরের সেকশনে এই যে এসি মানে কি বলে কিউসি, প্রথম সেকশনে ছিল 4টা কিউসি, পরের সেকশনে আসে 5টা কিউসি। তারপরে ম্যাথ আসবে, তারপর জিওমেট্রির ম্যাথ আসবে, এখানে একটা মানে এন্ট্রি লেভেল কোশ্চেন আসবে, ঢুকাইতে এই যে ইনপুট দিতে হবে। এরপরে হচ্ছে এই যে এখানে একের অধিক আসছে, এবং এখানে হচ্ছে আপনার মাল্টিপল কোশ্চেন আনসার, এবং এটা পাজেল ম্যাথ। সো এখানে ম্যাথের লেভেল ডিফিকাল্টি নির্ধারণ করে তারা 5 পর্যন্ত, 1 থেকে 5, 1, 2, 3, 4, 5। 5 হচ্ছে মোস্ট ডিফিকাল্ট, এটাকে আমরা নাম দিই পাজেল। পাজেল যার বেশি পড়বে তার মার্ক এমনি বেশি পাবে। সো কেএমএফও পাজেল ভাবে আলাদাভাবে সেট আছে, সেটা আমরা পড়াবো। যত লেভেল যাবে তত বাড়ে, যেমন 3 হচ্ছে মিডিয়াম, 4 হচ্ছে হার্ড, আর 5 হচ্ছে ভেরি হার্ড, আর 1 এবং 2 হচ্ছে আপনার ইজি। ঠিক আছে, এটা হচ্ছে লেভেল, তারা ইটিএস হচ্ছে এভাবে লেভেল করা আছে কোশ্চেনগুলো। যেমন এই কোশ্চেনটা হচ্ছে ডিফিকাল্ট লেভেল ভেরি হার্ড, বা হচ্ছে এটার লেভেল হচ্ছে 5। সো এরকম হচ্ছে আপনাকে লেভেল ওয়াইজ থাকে। এই হচ্ছে কোশ্চেন, এক একটা কোশ্চেন এইভাবেই থাকে। পরীক্ষাটা আপনার এখানে যখন আসবে পরীক্ষাটা শেষ হয়ে যাবে, এবং পুরো সময়টা 1 ঘন্টা 58 মিনিট সময় লাগবে। কথা কি বুঝছি সবাই? পুরো কোশ্চেন নিয়ে ভাই এমনিতে এইটুকু পর্যন্ত বুঝছি সবাই? ভাইয়া বল। কোয়ান্টের সিরিয়ালটা কি, ওই যে প্রথম 4টা কিউসি, তারপরে 5, 6, 7 হচ্ছে ওই। না, প্রথম হ্যালো, 4টা কিউসি, প্রথম 4টা কিউসি পরে একটা ম্যাথ, তারপরে হচ্ছে 3টা হচ্ছে আর এই ডাটা ইন্টারপ্রিটেশন, তারপরে আবার ম্যাথ। 3টা ডাটা, ঠিক তারপরে আবার আছে, ম্যাথ। জি। আচ্ছা, জি। পরের সেকশনে সেম 5টা কিউসি আসবে, তাহলে টোটাল কিউসি আসবে 9টা। ঠিক আছে, 9টা। পরের সেকশনে কোনো ডাটা ইন্টারপ্রিটেশন আসবে না।
বুঝতে হ্যাঁ। পারছি? সো ম্যাথগুলো জি এরকম, এবং ম্যাথগুলো ডিফিকাল্ট ইজি এরকম ভাবেই আসতে থাকে। সো ইজি ডিফিকাল্ট লেভেল, ইজি হার্ড এরকম মিক্স ভাবে আসবে। কোনো এরকম একদম হার্ড সব ইজি সব মিডিয়াম এরকম আসবে না। কথা কি বুঝছি? জি ওকে। আর সব থেকে বেশি ভুল করবেন মনে রাখবেন কিউসিতে। কিউসি যেহেতু ডিসিশন নিতে হয়, এখানে আনসার বের হইলেও আপনাকে চিন্তা করতে হয় যে আমার আনসারটা কি সমান হয়ে গেল কিনা, নাকি হচ্ছে ডি হয়ে গেল কিনা। এখানে ভুল করবেন আপনি চিন্তাতে। এবং মক ছাড়া এই জিনিসটা ইমপ্রুভ হয় না, কারণ এখানে তো প্র্যাকটিসের উপরেই তো ইমপ্রুভমেন্টটা আসে, যে আপনার ডিসিশন মেকিংটা, যে হ্যাঁ এবার আমি শিওর যে এটার আনসার ডি হবে। এইটার জন্য আসলে একটা সময় পরে প্রচুর মক দিতে হয়। সবাই ক্লিয়ার কোশ্চেন প্যাটার্ন নিয়ে? জি ভাই। জি ওকে, তাহলে এবার হচ্ছে আসি হচ্ছে, আচ্ছা এবার আমরা ক্লাসে যাওয়ার আগে, আমরা গত ক্লাসে অলরেডি ভিডিও দিয়ে দিয়েছিলাম আমরা হোমওয়ার্ক হিসাবে, তারপর আমরা ভার্বালের পুরো বেসিক একটা ক্লাস নিব একটু 30 মিনিট। তার আগে হচ্ছে আমরা দেখে নিই আমরা আসলে কোর্সের মাধ্যমে কিভাবে ফলো করব। প্রথমত আপনাদের একটা ডক ফাইল শেয়ার করা হয়, এই ডক ফাইলটা হচ্ছে আমরা ফলো করি প্রত্যেকটা ব্যাচের জন্য, যে তারা যেন আপ টু ডেট থাকে এর মধ্যে। পাশাপাশি হচ্ছে আমরা একটা মেসেঞ্জার গ্রুপ ফলো করতেছি দুইটা, একটা হচ্ছে রিসোর্স গ্রুপ আর একটা কি 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 বলেন, ডিসকাশন গ্রুপ। রিসোর্স গ্রুপ অনলি ফর মি। এখানে হচ্ছে আপনাদের ক্লাসের যেমন আজকে ক্লাসের পরে আবার হোমওয়ার্কটা এখানে দিয়ে দিব, পাশাপাশি এই হোমওয়ার্কটা থাকবে এখানেও থাকবে, এই যে হোমওয়ার্ক থাকবে এখানে মেইন ক্লাস, আজকে ক্লাসের পরে এখানে ক্লাসের লিঙ্কটা চলে যাবে। অর্থাৎ আপনি ক্লাস যখন আপনি রেকর্ডিং বা সবসময় দেখতে চান, এটা আজীবন থাকবে, আপনি জাস্ট এখান থেকে ক্লাস প্রথম থেকে ফলো করলে হবে। পাশাপাশি ক্লাসের এখানেও দিয়ে দেওয়া হবে রেকর্ডিং এবং যা যা রিসোর্স লাগবে, এখানে যা যা প্রয়োজন আমি এখানে দিব। আর ডিসকাশন গ্রুপে ভাই যা ইচ্ছা কোশ্চেন করেন, নিজেরা গল্প করেন, পড়াশোনা করেন, নিজেদের মধ্যে মজা করেন, নিজেদের মধ্যে পরিচিত বাড়েন, কথা বলেন। প্রয়োজন আছে এগুলা, পরিচিত ছাড়া দরকার মানে অনেক প্রয়োজন আছে, একজন একজনের সাথে কথা বলেন। কোনো প্রবলেম ফেস করছেন ক্লাসে, কোনো একটা মেয়েতে হোমওয়ার্ক পারেন নাই, ডিসকাশন গ্রুপে দেন, একজন একজনকে হেল্প করেন। এটা আপনাকে হেল্প করবে কমিউনিটি বিল্ড হবে। কথা কি বুঝাতে পারছি? সো এখানে হচ্ছে আপনার জন্য, এই জন্য যেহেতু আপনার জন্য হচ্ছে পড়াশোনার ব্যাঘাত না ঘটে, সেই জন্য দুইটা গ্রুপ মেনটেন করা হয়। একটা গ্রুপে হচ্ছে আপনি রিসোর্সও পাইতেছেন, আপনার কোনো সমস্যা নাই। আরেকটা গ্রুপে আপনারা কথা বলেন, প্রবলেমগুলো বলেন, আমি এখানে সলিউশন দিব। পাশাপাশি হচ্ছে আপনাদের এইখানে হচ্ছে আপনার ডেইলি বেসিসে আপনার আপ টু ডেট হয়ে থাকবে, ক্লাসের পর এখানে চলে আসবে ডে ওয়ানের ভিডিও, এই যে হোমওয়ার্ক ছিল এটা, এবং এটার জন্য আজকের ক্লাসের ভিডিওটা এখানে চলে যাবে। সো এরপরে ডে টুর হোমওয়ার্কটা এখানে অ্যাড হয়ে যাবে, এবং এটা মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে যাবে। সেটা আপনার ক্লাসের শেষের দিকে বলে দিব হোমওয়ার্ক কি, সেটা জাস্ট করবেন। সো আমি এখনই বলে দিই নেক্সট ক্লাসের হোমওয়ার্ক কি, তারপরে হচ্ছে ওইভাবে পড়বেন। পাশাপাশি দেন আমরা আমাদের পরবর্তী ধাপে যাচ্ছি। যেমন আমাদের ক্লাস হবে একদিন ভার্বাল একদিন কোয়ান্ট। আজকে ভার্বাল যাবে, পরবর্তীতে কোয়ান্ট। কোয়ান্ট কি? কোয়ান্ট হচ্ছে আপনার হচ্ছে 5LB যে চ্যাপ্টারটা, আমি হচ্ছে আবার বলি, পুরোটা আমি ডিটেলস বলে দিচ্ছি, সমস্যা নেই, টেনশন নিয়েন না। কোয়ান্টের হচ্ছে আমরা ক্লাসে পড়ি KMF, হোমওয়ার্ক আকারে করায় আনি 5LB, এবং 5LB আপনাকে হোমওয়ার্ক আকারে কিভাবে করায় আনি আপনি বলতে পারেন আমি তো হোমওয়ার্ক 5LB করলাম কিন্তু আমি তো বুঝলাম না কি হবে। এটার সলিউশন সুন্দর করে এখানে আমার ক্লাসে দেওয়া আছে, আপনি এটাকে করতে যাবেন, আটকাবেন, এটা করবেন। সো প্রথমত কথা আমি আল্লাহর হস্তে সবাইকে বলতেছি যে এই যে ভোকাবুলারি গ্র্যাগমেট 1 দেওয়া আছে, এটা কোথায় পাবেন? রিসোর্স গ্রুপে, রিসোর্সে যায়, ভোকাবুলারিতে যায়, গ্র্যাগমেট লিস্টের 1 নাম্বারটা। এটা শুধুমাত্র কি পড়বেন? মিনিং পড়লে হবে, সিনোনিম এতগুলো পড়তে হবে না, জাস্ট মিনিং পড়বেন। অ্যাবাউট মানে কি, অ্যামোরফাস মানে কি, এস্টিয়ার মানে কি, বিলাই মানে কি, ক্যাপ্রিসিয়াস মানে কি, এগুলা। আর এই এসিপিআরটা কোথায় আছে? সেটা আছে হচ্ছে এইখানে উপরে, এখানে লিঙ্কটা, এখানে আপনি আমাকে অ্যাপ্রুভাল পাঠাবেন, আমি অ্যাপ্রুভ দিয়ে দেব। এটা বাসায় হচ্ছে অল্প অল্প করে পড়তে পড়তে থাকবেন। পরীক্ষা যেদিন যাবেন মনে রাখবেন এই শীটটা যেন ঠুডস্থ মুখস্থ আত্মস্থ একদম ঠুডস্থ থাকে সবার জন্য। এটা কারণ এটা তো পাবলিক না, আপনার জন্য আছে, আপনি এটাকে ইউজ করেন অ্যাকুরেসি দিয়ে। তাহলে এখানে, এবং 5LB বুকগুলো কোথায় পাবেন? বুকগুলো পাবেন রিসোর্সের এই যে যখন আপনি যাবেন এখানে দেখেন কোয়ান্ট আছে, কোয়ান্ট রিসোর্সের মধ্যে এই যে 5LB বুক আছে। এই বই থেকে 7 নাম্বার 13 নাম্বার এবং 14 নাম্বার চ্যাপ্টারটা আপনি করবেন।
আপনি বাসায় নিজে নিজে করার ট্রাই করবেন। 7 নাম্বারটা নিজে নিজে ট্রাই করবেন। নিজের যা বেসিক ছিল আগের নলেজ, ধরুন আমার ছোটকালের নলেজ ছিল, এই নলেজ দিয়ে আপনি ম্যাথটা করবেন। অনেক সহজ সহজ ম্যাথ ট্রাই করবেন। না পারলে তখন ভিডিওটা ওপেন করবেন। তবে আপনি চাইলে একটু হেল্প নিতে পারেন। সেটা কি, যে প্রথম এই ভিডিওটা ওপেন করার প্রথম কত 1 ঘন্টা হচ্ছে আপনার শুধু 4 দিয়ে বেসিক ভাগ দিয়ে বলা করলে আছে, 4 8 32, তাহলে 4 মানে দিয়ে এই ভাগ করলে চ্যাপ্টার তো যাতে 0 3টা থাকে উপরে, টপিকের তাহলে 1, বেসিকটা দেওয়া আছে। বুঝছেন? ভাইয়া মিটের সো টাইম চার- ইয়ে হয়ে যাচ্ছে। ওকে 2 মিনিট আছে, একটু পরে। আচ্ছা সবাইকে বলি, যখন টাইম শেষ হয়ে যাবে O2 পরের লিংকে চলে আসবেন, পরে অল্টারনেটিভ 1 নামে যে লিংকটা আছে। ওকে, তাহলে যেটা বললাম ওইখানে আসবেন। তাহলে আপনি কি করবেন, প্রথম হচ্ছে এই এইখানে এইখানের প্রথম ভিডিওটা দেখবেন। প্রথম হচ্ছে এইটুকু পর্যন্ত ভিডিওটা দেখলেন, এইটুকু প্রথম 1 ঘন্টা পর্যন্ত। এরপরে কিন্তু 5 will be সলিউশন করা। সো প্রথম 1 ঘন্টা পর্যন্ত আপনি শুধু ভিডিওটা দেখে আপনি বেসিকটা শিখা হয়ে গেল। দেন যে যাদের একদমই বেসিক না, সে দেখার পরে দেন হচ্ছে নিজে 5 will be করা শুরু করবেন। সেখানে যদি আটকান, দেন এসে এই ভিডিও থেকে 5 will be ক্লাস ম্যাথগুলো হেল্প নেবেন। সো এটা কাজ হচ্ছে, আপনি এইগুলো কিন্তু আবার বলতে পারেন, অনেকে বলতে পারেন যে ভাই আমি 5 will be হোমওয়ার্ক সময় পাই না, করি নাই, আমি কি ক্লাসে করবো কিনা। না, 5 will be আমরা ক্লাসে করবো না, আপনাকে অনেক বেশি রিসোর্স পড়াইতে চাই। আমি যদি 5 will be করি, আপনাকে 3 মাসে শুধু 5 will be করাই দেবো, আপনাকে আর শেখা হবে না। আমি কিন্তু অনেক 2টা বড় বড় ব্যাচকে একসাথে করছি। যদি আমি নর্মালি টিপিক্যাল টিচারের মতো হইতাম, 5 will be এর জন্য একটা ব্যাচ খুলতাম, কোয়ান্টের জন্য মানে কেএমএফ এর জন্য আরেকটা ব্যাচ খুলতাম। আমি কিন্তু ওইটা করি নাই, 2টা একসাথে। অর্থাৎ আপনি নিজে বাসায় হোমওয়ার্ক করবেন, ভিডিও দেখে 5 will be কমপ্লিট করবেন, কেএমএফটা আমি ক্লাসে করাবো। এই 3টা টপিকের বেসিক নিয়ে আবার আমি ক্লাস করাবো এখানে। যেদিন আমি এখানে আসবো সেদিন 3টা টপিকের বেসিকের আবার ক্লাস হবে। সেই ক্লাসে বেসিক পড়াবো, পাশাপাশি ওই বেসিকের আন্ডার আমি ওই রিলেটেড কেএমএফ এর যত ম্যাথ আছে সেগুলো আমি করাবো। তার মানে আপনি বাসা থেকে 5 will be করতেছেন, ক্লাসে এসে কেএমএফ করতেছেন প্রথম দিন থেকে। কিন্তু অনেকে কিন্তু কেএমএফ করে একদম 5 will be শেষ হওয়ার পরে। আপনি কিন্তু প্রথম দিন থেকে অ্যাডভান্স লেভেল ম্যাথে ঢুকে গেছেন, বাসায় 5 will be, আমার সাথে কেএমএফ, এবং 2-1 দিন করার পর আবার হোমওয়ার্ক দিব আপনাকে কেএমএফ, আপনি কেএমএফ আমাকে জমা দিবেন। এইভাবেই হচ্ছে আমাদের ক্লাসগুলো হবে। হোমওয়ার্কটা কি বুঝছি সবাই? সো সবার আগে কিন্তু আপনি ভিডিও দেখে ফেলবেন না। অনেকে আছে কি ভিডিও দেখে, ম্যাথের ভিডিও দেখে ফেলতেছে। ওকে, ঠিক আছে। সো এখানে আমার একটা রিকোয়েস্ট থাকবে, কখনোই হচ্ছে আমার সলিউশন ভিডিও সরাসরি দেখা শুরু করে দিবেন না। ম্যাথে ভিডিও দেখে কোনো ইমপ্রুভমেন্ট হয় না ভাই। আপনাকে জাস্ট একটা রিকোয়েস্ট করতে পারি যে আমার কোর্সটা 3 মাস আপনি আমার সাথে জাস্ট হোমওয়ার্ক করে যান। আপনার দ্বিতীয় ধরনের কোনো কোশ্চেন থাকবে না, ভাই আমার পড়াশোনা শেষ হয় নাই। জাস্ট একটা হোমওয়ার্ক। এই হোমওয়ার্কটা যারা করে না তারাই আসলে পরবর্তীতে সাফার করে, আবার বেঁচে পড়তে হয়, আবার ডিপ্রেশনে যায়। কারণ হোমওয়ার্কে যে পরিমাণ এফোর্ট দেওয়া হয়, এটাই কিন্তু এনাফ ফর প্রিপারেশন। সো আমি আবার বলতেছি, হোমওয়ার্কে যে পরিমাণ এফোর্টটা দেওয়া হয় এটা এনাফ ফর হচ্ছে প্রিপারেশন। সো হোমওয়ার্কটা জাস্ট কমপ্লিট করতে থাকবেন। সো এখানে দেখেন আমরা হচ্ছে হোমওয়ার্কটা যেটা দিয়েছি, প্রথমে কি করবেন, 5 will be বইটা খুলবেন, নিজে নিজে ম্যাথটা করা ট্রাই করবেন, একটা অধ্যায় দেখবেন, সেটার সলিউশনটা এখান থেকে দেখবেন। এখানে দেওয়া আছে অলরেডি, যারা বেঁচে আছেন তাদের অলরেডি অ্যাক্সেস দেওয়া আছে। যারা হচ্ছে অ্যাক্সেস দেয় না, আমি আজকে ক্লাসের পরে সবাইকে দিয়ে দিব। সো এখানে পাবেন গ্র্যাগমেটের ওয়ার্ড কোথায় পাবেন, ওই যে লিস্ট যে এখানে দিয়েছি সেখান থেকে। আর যাদের হচ্ছে 5 will be করতে গিয়ে পারতেছেন, একদম বেসিক সমস্যা, তারা এই ভিডিওটার প্রথম অর্ধেকটা দেখে নেবেন, তারপরে ক্লাসগুলো ম্যাথটা করবেন, দেন আবার এখানে এসে মিলাবেন। আর ক্লাসে এসে সেম যে বেসিকটা আবার আমি পড়াবো, তার মানে বেসিকটা কিন্তু 2বার পড়া হচ্ছে ক্লাসেই, মানে আপনার বেসিকে। দেন আপনি যখন নিজে আবার পড়বেন তখন তো ডাবল রিভিশন হচ্ছে। হোমওয়ার্কটা সবাই ক্লিয়ার নেক্সট ক্লাসের? জি ভাইয়া। সো আবার বলতেছি, রিকোয়েস্ট বাই হোমওয়ার্কটা কইরেন। হোমওয়ার্ক করলেই আপনার 3 মাস পরে আমি হচ্ছে বলতে পারবো হ্যাঁ আপনি একটা জায়গায় চলে আসছেন। আচ্ছা, হোমওয়ার্ক ক্লিয়ার, আপনার রিসোর্স ক্লিয়ার। এই যে রিসোর্সের আমি হচ্ছে সুন্দর করে হচ্ছে রিসোর্স গ্রুপের লিঙ্কটা হচ্ছে আমি
ফেসবুকের হচ্ছে আপনাদের যে ডিসকাশন রিসোর্স গ্রুপে দিচ্ছি, আপনারা যারা বেঁচে আছেন তারা আমাকে হচ্ছে অ্যাক্সেস পাঠান, আমি হচ্ছে এখান থেকে দিয়ে দিব। এই হচ্ছে এটা গেল। আবার দুইটা জিনিস হয়ে গেল। এবার আসি আমরা ক্লাসের, ব্যাক টু দ্য ক্লাস। ক্লাসে হচ্ছে আমরা কিছু ভার্বালের একটু ডিসকাশন পড়ি, যেহেতু আজকে প্রথম ক্লাস ছিল। ভার্বালের ওরিয়েন্টেশন গেল, কি করতে হবে কি করতে হবে না এটা জানলাম। আচ্ছা, এই নিয়ে এইটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আমরা মানে একদম ভার্বালের কোশ্চেন টাইপে যাওয়ার আগে আমাদের তো অলরেডি ওরিয়েন্টেশনটা গেল, কি করতে হবে, কিভাবে শেষ করব, প্ল্যান কি। কারো কোনো কোশ্চেন, এনিথিং? কারো কোনো কোশ্চেন? এনিথিং মানে কোনো জিজ্ঞাসা নিয়ে কিছু আছে? ভাইয়া আমি বুঝতে পারিনি। কি বুঝেন নাই বলেন। মনে হয় মিস করছি কিছু একটা। কি করতে হবে? আপনি যে রিসোর্স গুলো দিয়েছেন। হুম, মেইন কথা হচ্ছে সুন্দর করে হোমওয়ার্ক যেটা দিয়েছি সেটা কমপ্লিট করে আসতে হবে নেক্সট ক্লাসে। কথা কি বুঝছেন? স্যার ভাইয়া ওই উপরে যে ইয়েটা ওটা আমার ওপেন হয় না। কোনটা? হ্যাঁ হ্যাঁ, ওই যে পায়ার পায়ার এটা ওপেন হয় না। এটা তো আপনাকে রিকোয়েস্ট পাঠাতে হবে, দেন আমি এটাকে অ্যাক্সেস দিব। আচ্ছা, আমি যে আসলে বুঝতে পেরেছি ঝামেলাটা কোথায়। হ্যাঁ, আসলে আমি ঝামেলাটা বুঝতে পেরেছি, আমি বুঝতে করার চেষ্টা করছি তো। না না, এটা তো সবাইকে সবাইকে দিলে দেওয়ার জিনিস তো না। আপনি রিকোয়েস্ট দিবেন, দেন আমি যখন দেখবো ব্যাচ স্টুডেন্ট আমি অ্যাক্সেস দিয়ে দিব, ঠিক আছে? এটা এই কি যে এখানে ধরেন আপনি ক্লিক করে রিকোয়েস্ট দিয়ে দিবেন, ঠিক আছে? মেল থেকে এটা রিকোয়েস্ট দেবো? হ্যাঁ, মেল থেকে রিকোয়েস্ট দিবেন, রিকোয়েস্টের আগে আপনি লিখে দিবেন ব্যাচ 6, ঠিক আছে? তাহলেই হবে। এখন বুঝতে পেরেছি। ঠিক আছে। আচ্ছা, ওকে। সো হোমওয়ার্ক এখানেই আছে। আমি হোমওয়ার্কটা আবার ক্লিয়ার করতেছি, তারা যারা হোমওয়ার্কটা করবেন কিভাবে। প্রথমেই আমার ভিডিও দেখে ফেলেন না, মানে আমি চেষ্টা করবেন যে কোনো ম্যাথ ভিডিও দেখে স্কিপ না করা। আপনি প্রথমে ম্যাথ খাতায় করতে যাবেন, বইটা কোথায় পাবেন? ড্রাইভ লিংকে, যেটা অলরেডি আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়েছি। এইটুকু ক্লিয়ার? আস্তে আস্তে বলতেছি, ক্লিয়ার আপু? বইটা ওইখানে আছে, এখন বুঝতে পেরেছি ভাইয়া। ওইখান থেকে ম্যাথটা করবেন। দেন এখানে যে যে ম্যাথের প্রবলেম থাকবে, এখানে প্রত্যেকটা ম্যাথের সলিউশন আছে এখানে, রাইট? তাহলে এখান থেকে মিলাই নেবেন, তার মানে আপনার ম্যাথ নেওয়ার সমস্যা নেই, যা হোম বাসায় ছিল। দেন আমি নেক্সট ক্লাসে কি করাবো, আমার কাজ কি? আমার কাজ হচ্ছে নেক্সট ক্লাসে আপনাকে ওই বেসিক, মানে এই তিনটা টপিকে যত বেসিক আছে সেটার একটা ক্লাস নেওয়া, লাইভ ক্লাস আপনাদের সাথে। আপনাকে তো হোমওয়ার্ক বা ভিডিও ক্লাস দিলে তো ভর্তি হন নাই, পাশাপাশি ওই রিলেটেড কেএমএফ এ যত কোশ্চেন আছে সেগুলো করানো। মানে আপনাকে 5 LB না, তার মানে আপনি যেগুলো মেইনলি পরীক্ষাতে আসে সেগুলোকে আমি ক্লাসে করানো, ফোকাস করে ধরে 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 ধরে। তা কেএমএফ কিন্তু অ্যাডভান্স লেভেলে, ডিফিকাল্ট লেভেল 3-এর উপরে। 5 LB কোশ্চেন কিন্তু সব 1-2 ডিফিকাল্ট, কিন্তু পরীক্ষা হলে আসে কিন্তু 3-4 ডিফিকাল্ট। তাহলে 5 LB কোশ্চেন তার পরীক্ষা হলে আসবে না। সো আমরা যেগুলো আসবে সেগুলো দেখেন প্রথম দিন মানে কালকে আমরা কেএমএফ করব। কথা কি বুঝছেন? মানে কালকে বলতে নেক্সট ক্লাসে আর কি, বুঝছি? হ্যাঁ বুঝছি। ওকে, হোমওয়ার্কটা এইভাবে করে আসবেন। এবার আসি হচ্ছে আমাদের ভার্বালের একটা ক্লাস নিব, সেটা হচ্ছে অলরেডি হোমওয়ার্ক আকারে ভিডিও আকারে দিয়ে দিছি, তারপরও কিন্তু আমরা এটাকে এখন আমরা কথা বলবো। ক্লাস শেষে কোশ্চেনের সময় থাকবে, আপনারা কোশ্চেন করবেন। ভার্বালে হচ্ছে প্রথমত হচ্ছে আমরা যখন জিআরই অ্যাটেম্প করি, আমাদের ভার্বাল যে সেকশনটা, এই সেকশনটাকে হচ্ছে ওভারকাম করতে হয়। এবং এটা প্রত্যেকটা মনে রাখবে, এটা রিজনিং যেহেতু, প্রত্যেকটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনার বিষয়। সো যতই চিন্তা করি না কেন, আমি যদি কোশ্চেনই না বুঝি আসলে তারা চাইতেছে কি, তাহলে তো সমস্যা। সো কোশ্চেন টাইপটা নিয়ে আজকে শুধু কথা বলবো, দেন আমরা পরবর্তী ক্লাস থেকে, পরের ভার্বাল ক্লাস থেকে আমরা যাবো। সো কোশ্চেন হচ্ছে আমরা এখানে দেখতেছি যে উই হ্যাভ 4 টাইপস অফ কোশ্চেন। টিসির মধ্যে সিঙ্গেল ব্ল্যাঙ্ক, ডাবল ব্ল্যাঙ্ক, ট্রিপল ব্ল্যাঙ্ক অলরেডি আমরা কোশ্চেনে দেখে আসছি। এসির মধ্যে হচ্ছে এটাকে বলে সেন্টেন্স ইকুইভ্যালেন্স, এটা হচ্ছে পেয়ার আকারে আনসার হয়। আরসি হচ্ছে 8 টাইপের কোশ্চেন, টাইপ হয় 8 রকম। মনে রাখবেন, আবার বলতেছি, এখানে রিলেট করে বলতেছি ভাই, যারা আরসি পারবেন তারা টোফেলের ভার্বাল হয়ে গেছে, টোফেলের রিডিং হয়ে গেছে, জান। যারা আরসি পারবেন, আরসি জিআরইর আরসি এবং টোফেলের কি বলে রিডিং পার্ট সেম, 100% সেম। তার মানে এখানে আরসিটা যদি পারেন ওখানে সেম হয়ে গেল, টোফেল কিন্তু কমপ্লিট। সিআর এখন এগুলো পড়বো। তাহলে টিসির মধ্যে আমরা সলভ করবো কিভাবে? টিসির স্ট্র্যাটেজিগুলো হচ্ছে 3 রকম। একটা হচ্ছে সাপোর্ট
অর্থাৎ একটা লাইন আরেকটা লাইনের সাথে সাপোর্ট করবে, ওই সাপোর্ট দেখে একটা লাইনে যদি বলে হচ্ছে কান্নাকাটি করতেছে, তার মানে স্যাড, পরের লাইনটা ওই কান্নাকাটি বা নেগেটিভ স্যাড জিনিসই বসবে। টিসি মধ্যে যে সিঙ্গেল ব্ল্যাঙ্ক, ডাবল ব্ল্যাঙ্ক, ট্রিপল ব্ল্যাঙ্ক সবগুলো এরকমই, হয় সাপোর্ট করবে নয়তো কন্ট্রাস্ট করবে, নয়তো আইডিয়া সিমিলারিটি পাবো। এখানে যে আইডিয়াটা বলতেছে ওই আইডিয়ার সিমিলারিটি একটা পাবো বা সাপোর্টেড পাবো। এসি কিন্তু এজ ইট ইজ একটা সিঙ্গেল ব্ল্যাঙ্ক, জাস্ট আনসারগুলো দুইটা করে হয়। এগুলো আমরা যখন পরবর্তী ভার্বাল ক্লাসে যাব তখন আমরা এগুলো ধরে ধরে প্রত্যেকটা পার্ট আমরা পড়তে যাব। কোশ্চেন টাইপ, টিসি সলভ করা, এসি সলভ করা, 3 রকম স্ট্র্যাটেজি। সাপোর্ট, একটা একজনকে সাপোর্ট করবে, কিছু কিছু ওয়ার্ড আছে একটা একটাকে সাপোর্ট করে, এগুলো ক্লাস যখন আমরা করতে থাকবো তখন বুঝবো। যেমন কমা সাপোর্ট করে, কোলন সাপোর্ট করে, সেমিকোলন সাপোর্ট করে, কন্ট্রাস্ট কেউ করে বাট, হাউএভার, ইয়েট, অলদো, তারপর হচ্ছে আরো কি আছে, যেমন নো, এগুলো হচ্ছে কন্ট্রাস্ট করে, মানে আগে যদি ভালো থাকে পরে হয় খারাপ। এগুলো আমরা পরের ক্লাসে পড়বো। বাট টাইপটা কি বুঝছি, এই চারটাই আসলে আমরা সাপোর্ট এবং কন্ট্রাস্টটা যদি বুঝি যে একটা লাইনে আর একটা লাইনের সাথে কিরকম সম্পর্ক, সেটা বুঝলে আমরা আনসার করতে পারবো। কথা কি বুঝছি? আবার একটা জিনিস একদম ক্লিয়ার কাট, জিআরইতে কোনো প্রশ্নের আনসার আইডিয়া করা যাবে না, মানে নিজের মনের মাধুর্য যে আনসার বলবে সেটা না। কোশ্চেনের মধ্যে তার লজিক আছে, কোশ্চেনের মধ্যে আনসার বলা আছে, ওইটাকে খুঁজে বের করতে হবে, ফাইন্ড আউট করতে হবে খোঁতে খোঁতে যে আরে কোন জায়গার মধ্যে আনসারটা আছে। কথা কি বুঝছি? সবাই আছেন? জি ভাইয়া। ওকে, তার মানে আমাদের দরকার হচ্ছে খুঁজে বের করা। এই যে রিডিং কম্প্রিহেনশন বা আরসি, আরসি হচ্ছে আমাদের 8 প্রকার। এর মধ্যে প্রথম যে কোশ্চেনটা হইতে পারে সেটা হচ্ছে ফ্যাকচুয়াল কোশ্চেন, মুখস্থ পড়ে ফেলবেন নাম। ফ্যাকচুয়াল কোশ্চেন, ফ্যাকচুয়াল মানে হচ্ছে নিচের কোনটা সত্য, বা হচ্ছে নিচের কোনটা সত্য মানে বুঝবো যখন ফ্যাকচুয়াল কোশ্চেন। এটা চিনবো কিভাবে? নাম থাকবে অ্যাকর্ডিং টু দ্য পেসেজ, কোশ্চেনের মধ্যে থাকবে, বা অ্যাকর্ডিং টু দ্য পেসেজ, বা পেসেজ অ্যাসার্ট দ্যাট, মানে পেসেজে কোন জায়গাটার মধ্যে এটা আছে, অ্যাকর্ডিং টু দ্য পেসেজ, অ্যাকর্ডিং টু দ্য পেসেজ, এই ওয়ার্ডটা থাকলেই বুঝবো যে এই লাইনের এই কোশ্চেনের আনসারটা পেসেজে আছে, এবং পেসেজে যে লাইনটা আছে এই লাইনে যদি আমি যাবো, যাই খুঁজলে আমি আনসারটা পাবো। কারণ এটা হচ্ছে নিচের কোনটা সত্য টাইপের কোশ্চেন, মানে ফ্যাকচুয়াল কোশ্চেন, সত্য কোশ্চেন। সো ফ্যাকচুয়াল কোশ্চেন হলে আমরা আনসারটা কোথায় পাবো? প্যাসেজে পাবো। কোথায় পাবো? সরাসরি প্যাসেজে পাবো। এখানে কোনো নয় ছয় খেলবে না, আমাদের অনেক বেশি ক্রিটিক্যাল চিন্তা ভাবনা করতে হবে না, আমরা প্যাসেজে আনসারটা পেয়ে যাব। কথা কি বুঝছি? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, দেন আরেকটা আছে হচ্ছে নেগেটিভ ফ্যাকচুয়াল কোশ্চেন বা নন ফ্যাকচুয়াল কোশ্চেন। এটাকে আমরা বলবো হচ্ছে, এটা চিনবো কিভাবে? যখন অ্যাকসেপ্ট দেখবো। সো অ্যাকসেপ্ট যখন দেখবো তখন আমরা দেখবো এটা হচ্ছে নেগেটিভ ফ্যাকচুয়াল কোশ্চেন। ওকে, এই কোন ভাইয়া কোশ্চেন করছে? আর হবে না। ইব্রাহিম ভাই কি বললেন মেসেজে? সরি ভাই, আমি ভুল লিংকে প্রবেশ করে ফেলছিলাম। আচ্ছা ঠিক আছে। ওকে, নেগেটিভ ফ্যাকচুয়াল কোশ্চেন হচ্ছে অ্যাকসেপ্ট, এই ওয়ার্ডগুলো থাকবে যে নিচের কোনটা সত্য নয়, মানে কোনটা, মানে কোনটা সত্য নেই, তার মানে আনসারগুলোর মধ্যে 5টা অপশনের মধ্যে 3টা থাকবে, 4টা থাকবে সত্য, একটা থাকবে সত্য না। আপনাকে খুঁজে বের করতে হবে হোয়াট ইজ দ্য, মানে কোনটা সত্য না। আপনাকে এটাও প্যাসেজের মধ্যে আনসার পাবেন। ফ্যাকচুয়াল 2টা কোশ্চেনের প্যাসেজে পাবেন, একটার মধ্যে আনসার সত্য কোনটা বের করতে হবে, আরেকটার মধ্যে ভুল কোনটা এটা বের করতে হবে। সো এটাকে বলা হয় নেগেটিভ ফ্যাকচুয়াল কোশ্চেন। চিনব কিভাবে? অ্যাকসেপ্ট থাকবে। কথা কি বুঝছি? সবাই চিনবো? জি ভাই। কোশ্চেনের আনসার বের করে পরের ক্লাস থেকে শিখবো, বাট প্রশ্ন তো চিনবো নাকি? জি ভাইয়া। ওকে, দেন হচ্ছে সামারি কোশ্চেন। সামারি কোশ্চেন হচ্ছে পুরো প্যাসেজের মেইন আইডিয়া, পুরো প্যাসেজটা কি বলতে চাচ্ছে এই জিনিসটাকে বলা হয় হচ্ছে আমরা সামারি কোশ্চেন। সো এই পুরো আইডিয়াটা আমাকে জানতে হবে, হোয়াট ইজ দ্য সামারি। সো পুরো কোশ্চেনটা পড়ার পরে, পুরো প্যাসেজটা পড়ার পরে যে টপিকটা, যে জিনিসটা হচ্ছে পুরো প্যাসেজকে ক্যারি করতেছে, সেটা হচ্ছে আমার মেইন আইডিয়া। পুরো প্যাসেজ যাকে নিয়ে কথা বলতেছে সে আমার মেইন আইডিয়া। সো সামারি কোশ্চেন চিনব কিভাবে? দ্য প্রাইমারি পারপাস, the passage whole describe, the based on the information content, মানে হোল প্যাসেজ কি ডিসকাস করতেছে, মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ, পুরো আর্গুমেন্ট প্যাসেজ কিসের উপর ডিপেন্ড করতেছে, প্যাসেজ কি নিয়ে সাপোর্ট করতেছে, মানে পুরো প্যাসেজকে যে অ্যাসার্ট করতেছে সেটাকে আমরা সামারি কোশ্চেন বলবো। তারপর ইনফারেন্স কোশ্চেন।
ইনফারেন্স কোশ্চেন চিনব কিভাবে? যখন দেখবে প্যাসেজ সাজেস্ট দ্যাট, প্যাসেজ সাজেস্ট দ্যাট, প্যাসেজ ইনফার দ্যাট, প্যাসেজ ইমপ্লাই দ্যাট, ঠিক আছে, সাজেস্ট দ্যাট, ইনফারেন্স দ্যাট, এগুলোকে যখন বুঝবো তখন আমরা ইনফারেন্স কোশ্চেন। ইনফারেন্স কোশ্চেন কিরকম? এটা হচ্ছে মানে বাম মানে ভাত খাওয়া কিন্তু উল্টা হাতে খাওয়া। ব্যাপারটা হচ্ছে প্যাসেজে বলছে, প্যাসেজে যদি বলে যে আপনি হচ্ছে পুরস্কার পাইছেন, আপনার হচ্ছে এখন হচ্ছে মানে আপনি এখন হচ্ছে অনেক খুশি, বা ধরেন আপনি বলে দিল যে আপনি হচ্ছে পুরস্কার পাইছেন, আপনি হচ্ছে জিতছেন একটা ইয়েতে, এই যে কম্পিটিশনে, আনসারে খুঁজে বার করবে কি আপনি খুশি, কারণ আমাকে অনুমান করে নিতে হবে। ইনফারেন্স মানে অনুমান করা, অনুমান করে নিতে হবে আপনি খুশি, কারণ প্যাসেজে বলছিল আপনি কি পুরস্কার জিতছেন, মানে একটা প্রাইজ উইন করছেন, তাহলে আপনার কি অবশ্যই কি খুশি না? আবার প্যাসেজে যদি বলতো আপনি মারা গেছেন, আপনার আত্মীয় স্বজন কেউ মারা গেছে, তার মানে কি আনসারে কি খুঁজবো? আপনি কি আছেন, সুখী না দুঃখী আছেন? কোনটা কথা কি বুঝতেছি? জি। জি ভাইয়া, ওকে, দুঃখ তাহলে আছে। এটা হচ্ছে ইনফারেন্স কোশ্চেন। এটা হচ্ছে একটু জটিল হয়, বাট আমরা চিন্তা করতে করতে আমরা বুঝতে পারবো। সো ইনফারেন্স। তারপর রেটোরিক্যাল পারপাস কোশ্চেন, এটা হচ্ছে অথর পারপাস বলতে পারি আর একটা রেটোরিক্যাল পারপাস কোশ্চেন। এটা হচ্ছে কি কোন একটা অথর ওই জিনিসটা সম্পর্কে কি বলতে চাইছে, কেন বলছে, ওয়াই, বা অথর অফ দ্য অথর কেন এটা মেনশন করছে। যখন দেখবো অথর লেখা থাকে, স্পেসিফিক অথর, তাহলে ওই প্যাসেজের মধ্যে অথর আসলে এটা কেন বলতে চাইছে। তার মানে কোশ্চেনে যদি অথর লেখা থাকে তাইলে বুঝবো এটা রেটোরিক্যাল পারপাস কোশ্চেন, অথর লেখা থাকতে হবে মাস্ট। কথা কি বুঝছেন? অথর ওই কথাটা মানে লেখক ওই কথাটা কেন বলছে, এটাকে বলতেছি অথর পারপাস কোশ্চেন। বুঝছি সবাই? এর সাথে একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে অথর্স পারপাস কোশ্চেন। এটা কি? এটা হচ্ছে প্যাসেজের মধ্যে হইতে পারে একের অধিক অথর আছে, 3-4 জন কথা বলতেছে, এখন এখানে লাইন নাম্বার উল্লেখ থাকে, এই লাইনের এই অথর কেন কথা বলছে, এটাকে বলে অথর পারপাস কোশ্চেন। ওই অথর কেন বলছে এটা, তার মানে রেটোরিক্যাল পারপাস কোশ্চেন আর অথর পারপাসের মধ্যে পার্থক্য কি? রিটোরিক্যাল পারপাসে মেইন অফ কথা বলবে, আর মেইন অথর কথা বলবে, আর অথর পারপাসে মাল্টিপল অর্থের কথা বলবো। না, অথর পারপাসে যে লাইন বলা থাকবে, স্পেসিফিক নাম্বার যেমন উল্লেখ প্রশ্ন থাকবে। হচ্ছে, প্রশ্ন চিনব কিভাবে, অবশ্যই কি থাকবে, স্পেসিফিক নাম্বার উল্লেখ থাকবে। একটা লাইন উল্লেখ থাকবে, ওই লাইনে অথর কি বলছে। কথা কি বুঝছেন? জি ভাইয়া। ওকে, দেন হচ্ছে সেন্টেন্স ফাংশন। সেন্টেন্স ফাংশন হচ্ছে একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের কি সম্পর্ক, সে কি সাপোর্ট করলো নাকি সে কি হচ্ছে অপোজ করলো, এই সম্পর্কটা হচ্ছে সেন্টেন্স ফাংশন। মানে নর্মালি জিআরই লাইফে, আরসি লাইফে কেউ যদি সহজ ওয়েতে শিখতে চান তাহলে মনে রাখবেন বাট, হাউএভার, ইয়েট, এই 3টা ওয়ার্ড থাকলে আগের লাইন পরের লাইনের সাথে মারামারি করে, জুতাপেটা করে, একজন আরেকজনের সাথে কিলাঘুষি করে। সে যদি বলে খারাপ, পরের লাইনটা বলে ভালো। শুধুমাত্র এই 3টা আরসি পড়ার ক্ষেত্রে মনে রাখবো, একজন আরেকজনের সাথে অপোজ করতেছে জাস্ট 3টা ওয়ার্ড থাকলে সেন্টেন্সের শুরুতে কি কি থাকতে হবে, রিপিট করেন। বাট হাউএভার ইয়েট। বাট হাউএভার ইট, অন্য কোনো ওয়ার্ড না। অন্য ওয়ার্ড হয়তো বা সাময়িক কারণে ওই নেগেটিভ ভাইব দিতে পারে, কিন্তু আলটিমেটলি বাট হাউএভার ইয়েট সরাসরি একজন আরেকজনকে জোটাপেটা করবে। কথা কি বুঝছি? তাহলে প্যাসেজে সেন্টেন্স ফাংশনে যখন দেখবো কোন একটা লাইনের উপরে বাট আছে, বাট দিয়ে শুরু করছে, তাহলে একটা লাইন আরেকটা লাইনের সাথে কি করলো, কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট করলো। কথা কি বুঝছি? জি ভাইয়া। সো এটা চিনবো কিভাবে, সরাসরি বলবি সেন্টেন্স ফাংশন, সেন্টেন্স ফাংশন, প্রাইমারি ফাংশন, সেন্টেন্স। ওয়ার্ড মিনিং, ওয়ার্ড মিনিং হচ্ছে একটা প্যাসেজের মধ্যে একটা ওয়ার্ড, জিআরই ওয়ার্ড বের করে বলবে এটার মিনিংটা কি। সো ক্লিয়ারলি হিসেবে কি, যেমন এমপ্লিফাই, এমপ্লিফাই মানে বৃদ্ধি করা। সো ক্লিয়ারলি মানে হচ্ছে এইগুলা, যেমন হচ্ছে অ্যামরফাস হচ্ছে মাস্ক হতে পারে। সো জিআরই ওয়ার্ডগুলো জানলে সুন্দর এটা পারবেন একটা মিনিংটা ওই প্যাসেজে কি হিসাবে ব্যবহার হয়েছে এটা। এবার আসি গেল আরসির ক্ষেত্রে ক্রিটিক্যাল রিজনিং। ক্রিটিক্যাল রিজনিং 3 প্রকার। ক্রিটিক্যাল রিজনিং নামটাই কঠিন, ক্রিটিক্যাল রিজনিং, এর আগে ছিল বারবাল, বারবাল থেকে বের হয়ে সে এসে ক্রিটিক্যাল করে ফেলছে। এটা হচ্ছে পরীক্ষা হলে একটা পাবেন, এখন একটা অনেকে ছেড়ে দেয়, আবার আপনি চাইলে আমাদের ক্লাস পড়লে ঠিকঠাকভাবে পড়লেন, চিন্তা করার লজিকটা বের হবে। ক্রিটিক্যাল মানে ক্রিটিক্যাল চিন্তা। এখন এটা হচ্ছে একটা আদালতের মতো, আদালতের হচ্ছে এভিডেন্স দেওয়ার মতো আর কি ব্যাপারটা। এটা 3 প্রকার, একটা হচ্ছে সাপোর্ট, একটা হচ্ছে কন্ট্রাস্ট, আর একটা হচ্ছে প্যারাডক্স। সাপোর্ট চিনবো কিভাবে, কি ভিডিও যারা দেখছেন প্রশ্নের মধ্যে কি কি লেখা থাকবে,
strengthen, conclusion, assumption, additional support, support, additional হ্যাঁ, evidence. রাইট। এই যে ভাই, থ্যাংক ইউ সো মাচ ভিডিও ঠিকঠাক দেখার জন্য। স্ট্রেনদেন, এডিশনাল সাপোর্ট, সাপোর্ট, তারপর কি কি? Conclusion, assumption. কনক্লুশন, অ্যাজাম্পশন, রাইট। আপনি ভিডিও দেখছেন, ধন্যবাদ। তাহলে এই জিনিসগুলো এখানে থাকবে, তখন বুঝবে সাপোর্ট। সাপোর্ট মানে কি? একটা আর্গুমেন্ট হচ্ছে উল্লেখ থাকবে, দেওয়ার পর অথর একটা কথা বলবে। একটা আর্গুমেন্ট যেমন বলে থাকতে পারে এরকম: জীবে বৈশিষ্ট্য ঠিক করার জন্য প্রাণীদের বেঁচে থাকা দরকার। অথরা এসে বললো যে হ্যাঁ, প্রাণীদের হচ্ছে অনেক বেশি বনাঞ্চল রাখা দরকার। এখন যদি সাপোর্ট হয়, তাহলে আপনি এমন একটা এভিডেন্স দিবেন যেটা হচ্ছে প্রাণীদের অবশ্যই বেঁচে থাকা দরকার। ওই অথরের কথাটাকে, অথর বলছিল কি, এই যে বনাঞ্চল দরকার, আপনাকে এমন একটা প্রমাণ বা এভিডেন্স দিতে হবে। এভিডেন্স মানে হচ্ছে কি, বাংলায় কি বলে এটাকে, প্রমাণিত। এমন একটা প্রমাণ দিতে হবে আদালতে যেটা হচ্ছে অথরকে আরেকটু স্ট্রং করবে, সাপোর্ট করবে। আর হচ্ছে যদি উইকেন আসতো কথা, তাহলে আপনারা এমন একটা প্রমাণ দিতে হবে অথর যে কথাটা বলছে তাকে উইকেন করবে। সে বলছে বনাঞ্চল করতে হবে, তার মানে আমাকে দিতে হবে এমন কিছু একটা রিজন যেটা বনাঞ্চল করা যাবে না, বনাঞ্চল করলে ক্ষতি, এমন একটা জিনিস আনতে হবে। আর প্যারাডক্স জিনিসটা কি? প্যারাডক্স হচ্ছে একটা হচ্ছে প্যারাডক্স, আমরা কি জানি প্যারাডক্স হচ্ছে একটা এমন একটা সত্তা যেটার আসলে বা সত্য আবার মিথ্যা, একটা ঝামেলা, সত্য আবার মিথ্যা, সমস্যা আছে। এটা কিরকম? যেমন আমি যে উদাহরণটা সব সময় দেই, আমি হচ্ছে সব থেকে বেশি গরিব আপনাদের তুলনায়। এখন আমি হচ্ছে চালাই আইফোন, যেটা আমার আইফোন চালানোর যোগ্যতাই নেই, কোনো কিছু নেই, আমি থাকি হচ্ছে বস্তিতে কিন্তু চালাই আইফোন। এখন আরেকটা বলছে, এটা বলছে, এখন বলছে যে প্যারাডক্স, এই প্যারাডক্সটা সলভ করো। আমার তো আইফোন থাকার কথা ছিল না, তাহলে আমার হাতে আইফোনটা কেন? এখন আপনার প্যারাডক্স অনেকভাবে হইতে পারে, ঠিক আছে? প্যারাডক্সটাকে আমি চুরি করে আনছি, হ্যাঁ, এটাও সত্য। আরেকটা হইতে পারে যে আমার একটা বন্ধু আছে, যে বন্ধু হচ্ছে আমার বার্থডেতে আমাকে আইফোনটা দিয়েছে, এটা একটা প্যারাডক্স সলভ হয়ে গেল। যে আমার যেটা সম্ভব ছিল না সেটাও হয়ে গেছে, কি লিঙ্ক আপ করছি, প্যারাডক্সটাকে সলভ করছি। তো এমন একটা লাইন আমাকে আনসারে অ্যাড করতে হয়, যে লাইনটা দুইটা জিনিসকে, যে অমীমাংসিত জিনিস, যেমন আমার কাছে আইফোন কেমনে আসলো, এটাকে সলভ করে দিবে। এটাকে বলতেছি আমরা প্যারাডক্স। আমরা এই টাইপের পরীক্ষা হলে খুব কম পাই, হয়তো বা একটাও পাই না এরকম, কিন্তু সব থেকে বেশি পাই সাপোর্ট এবং কন্ট্রাস্টই। কথা কি বুঝছি? জি ভাইয়া। ওকে, সো এই প্রত্যেকটা জিনিসের উপর আমরা নেক্সট ভার্বাল ক্লাস থেকে প্র্যাকটিসে চলে যাব, একদম নেক্সট ভার্বাল ক্লাস থেকে। নেক্সট দিন যেহেতু কোরান ক্লাস আমরা কোয়ান্টের মতো করে হোমওয়ার্ক দিছি, সেটা করব। এরপরে ভার্বালের হোমওয়ার্ক দিব, ভার্বালের ক্লাস করব। আপনাদের ক্লাস হচ্ছে শনি সোমবার রাত 8টায়। কোনো কারণে যদি, আরেকটা জিনিস বলি, কোনো কারণে যদি আমার ব্যস্ততা বা অসুস্থতার জন্য ক্লাস মিস হয়, আপনারা কনসিডার করবেন। তবে প্রথম ক্লাসের পরে নর্মালি আপনাদের ক্লাস হওয়ার কথা হচ্ছে কি বলে 4 তারিখ। আমার ফিল হয় যে আপনারা প্রথম যে 3টা চ্যাপ্টারের হোমওয়ার্কটা যারা নতুন তারা কমপ্লিট করতে পারবেন না। যদি না পারেন আমাকে রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনারা আমাকে জানাবেন যে ভাই আমার হচ্ছে ভোকাবুলারি আর হচ্ছে আমি হোমওয়ার্কটা পারি নাই। সেই ক্ষেত্রে প্রথম দিন শুধুমাত্র প্রথম দিনের জন্য ক্লাসটা পিছিয়ে শনিবারে হবে। আর যদি দেখি সবাই হোমওয়ার্কটা করে ফেলছেন, আমাকে গ্রুপে জানাবেন, তাহলে আমরা 4 তারিখে ক্লাস নেব। ক্লিয়ার সবাই? জি ভাই। জি ভাইয়া। ওকে, এবার কারো কোশ্চেন থাকলে আমাকে করতে পারে। ভাই এডব্লিউ এর জন্য না টাইপিং স্পিড কিরকম খেয়াল লাগে? টাইপিং স্পিড খুব ইম্পর্টেন্ট না, আপনাকে জিনিসটা কনক্লুশন শুনেন। 300 ওয়ার্ড লেখার জন্য টাইপিং স্পিড বস হওয়া লাগে না। আপনি যদি কোশ্চেনটা আগেই বাসা থেকে যদি একটা বেসিক আইডিয়া নিয়ে যান যে আমি জানি কোশ্চেনটা কি, কারণ যেহেতু কমন আসবে, কোশ্চেন তো চিনবেন। আপনার যদি আইডিয়া কমন থাকে, কোন আইডিয়া লিখবো, তখন কিন্তু জাস্ট এক আঙ্গুল দিয়ে লিখলেও কিন্তু 300-এর উপরে লেখা যায়। 20 মিনিট লিখেন, পার মিনিটে কয়টা, 30 মিনিট লিখেন, পার মিনিটে কয়টা পড়ে কয়টা ওয়ার্ড লেখা যায়, সেটা তো লিখতে পারবেন, সেটা সমস্যা না। কিন্তু সমস্যা হচ্ছে আমরা গ্রামাটিক্যাল ঠিক রেখে সুন্দর করে যেটা আমি বুঝাইতে চাই, যে আমার লজিকটা এস্টাবলিশ করা, সেটা পারতেছি কিনা। কথা কি বুঝছেন? টাইপিং স্পিড অনেক বেশি লাগবে না, আপনি ওইটা স্ট্রং করে দিয়েছেন। ঠিক আছে ভাইয়া? জি। ওকে, আর কারো কোশ্চেন? আমাদের ক্লাস টাইমটা কি 8:30 করা যায়? 8:30? আচ্ছা ঠিক আছে, আপনি দেখি আমরা নেক্সট। সুবিধা হয় আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা এটা নিয়ে গ্রুপে হচ্ছে পোল করে দিয়ে দিব না।
এটা সমস্যা নাই। এখন বাকি আর কারো কোনো সমস্যা অন্য কিছু নিয়ে জানার? ভাইয়া আমাদের কি পরীক্ষা থাকবে কোনো ডেইলি না, বেসিসে? মানে আমরা এই পরীক্ষা থাকবে না, এইগুলা হচ্ছে এই থাকবে না, আমরা একদম সরাসরি পরে মকে যাব। আপনারা এটা নিজেরা পড়াশোনা করতে পারেন নিজেদের মতো করে। আর নিজেরা চাইলে হচ্ছে গ্রুপ স্টাডির মাধ্যমে এই যে বুকআপটা শেষ হওয়ার পরে নিজেরা vocabulary.com থেকে পরীক্ষা দিতে পারেন। সো আমরা আসলে ওই রকম আলাদাভাবে পরীক্ষা ওই রকম হবে না, ক্লাস রেগুলার চলতে থাকবে। ওই মকের পর সময় মক আলাদাভাবে আমরা মকের মতো করে পরীক্ষা নেব। ঠিক আছে? ভাই 26-এর ফল ধরতে চাইলে কবে নাগাদ জিআরইটা দিয়ে দিলে ভালো হয়? 26 বল অনেক দূরে। আপনার হচ্ছে এই জিআরইটা ভালোভাবে কমপ্লিট করেন, করে আপনি হচ্ছে জিআরইটা চাইলে আপনি সামনের বছর অগাস্টে দিতে পারেন, সমস্যা নাই। কিন্তু আপনি যত আগে দিবেন তত আবার টোফেলের বা আইএলটিএস পড়তে পারবেন। সো আপনার জন্য 5 মাস ধরেন না, আপনি নর্মালি 3 মাসই পরীক্ষা দেওয়া যায়, আমাদের ব্যাচ 3 মাস পরে শেষ। এটা আপনি 4 মাস 5 মাসে ভালো একটা স্কুলের জন্য পড়াশোনা করতে পারেন। তো আজকে থেকে 5 মাস চিন্তা করেন, মানে আপনি পরীক্ষা তাড়াহুড়া করে দিয়ে স্কোর খারাপের থেকে ভালো পরীক্ষা 5 মাস লাগাই দিয়ে আপনি 320 প্লাস প্লাস, ওটা তো ভালো না, তাই না? জি আপনার জন্য অনেক সময় আছে এখন। যারা এখন এই ব্যাচে ভর্তি হয়েছেন আমি জানি কারোরই তো ফল 25 টার্গেট না, সবার 26 টার্গেট। সো সময় আছে, ধীরে সুস্থে সুন্দরভাবে পড়েন। ঠিক আছে, ওকে। আর কারো কোনো কোশ্চেন? এনিওয়ান? 5 মিনিট আর সময় নিব। একটা প্রশ্ন আছে, বলেন। সেটা হচ্ছে আমি হচ্ছে মানে রিডিং হ্যাবিটটা আমার একটু কম। আমি ইংরেজি পড়ে অতটা ভালো বুঝতে পারি না যখন প্যাসেজ সলভিং এ যায়। তো আমি কিভাবে মানে এটা ইমপ্রুভ করব? এখন আপনার যেহেতু পরীক্ষা লেটে, মানে নর্মালি যাদের আমার হচ্ছে 4 মাস 3 মাসে পরীক্ষা দিতে বলে তাদের আমি বলি হচ্ছে কোশ্চেন সলভ করতে, আরসি পড়তে, বেশি বেশি আরসি পড়তে, না বুঝলে আবার পড়তে। আপনার যদি হচ্ছে ওই সময় যেহেতু বেশি, আপনার যদি চান যে আরেকটু ইমপ্রুভ করে, সেই ক্ষেত্রে বিভিন্ন আর্টিকেল পড়তে পারেন, আল ডেলি রাইট আর্টিকেল পড়তে পারেন। সো আর্টিকেল পরে আপনি বোঝার ট্রাই করতে পারেন। তবে আমি বলবো যে এগুলোর থেকে আপনি সরাসরি আরসি পিডিএফ, এখানে আপনি হচ্ছে মানে আপনি হচ্ছে রিসোর্সে যাবেন, আপনার রিসোর্সের অ্যাক্সেস যায়, আপনার এখানে এই যে আরসি কেএমএফটি আরসি একটা পিডিএফ আছে, এইখানের হচ্ছে আরসি গুলা আপনি হচ্ছে ট্রাই করেন যে আপনি এগুলো বুঝেন কিনা, জাস্ট হচ্ছে বুঝেন কিনা, কি মিনিং কি বলছে, যে বারবার ট্রাই করেন, একবার না বুঝলে 100 বার বোঝার ট্রাই করেন, প্রত্যেকটা লাইন বোঝার ট্রাই করেন। এটা দেখেন কিছু বুঝেন কেন, দেন হচ্ছে না বুঝলে আবার হচ্ছে সুন্দর করে হচ্ছে অনলাইনে সার্চ দিন জিনিসগুলোকে, দেখেন অনলাইনে এটার হচ্ছে মিনিং সহ ব্যাখ্যা সহ নিচে আসছে। এই যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে সুন্দর করে আপনি যদি এটাকে ইংলিশ ট্রান্সলেট করেন, সুন্দর করে যে তারা কি চিন্তা করে এগুলো করছে, সেখানে কিন্তু এখানে আছে। আপনি ট্রাই করেন, আপনি নিজেকে ব্রেনকে প্রেসার দেন, এই যে সেন্টেন্স, ফার্স্ট সেন্টেন্সে কি বলতে চাইছে, সেকেন্ড সেন্টেন্সে কি, থার্ডে কি, ফোর্থে কি, আপনি প্রথমে নিজের মতো করে খাতায় বের করেন যে কি বলতে চাইছে। সো প্রেসার দেন, মানে আপনার তো এখানে 4-5 মাস প্রেসার দিতেই হবে, কথা বুঝছেন? এটা করতে পারেন। দেন আর তাছাড়া চাইলে আপনি হচ্ছে আল ডেইলি যে ওয়েবসাইটটা আছে, সেখানে আপনি আর্টিকেল পড়ে পড়ে আপনি হচ্ছে পুরো আর্টিকেলটা পড়ে দেখতে পারেন যে হ্যাঁ আমি আর্টিকেলটা বুঝছি কিনা। সো এগুলো আসলে সময় থাকলে, কারণ হচ্ছে এখানে এদের হচ্ছে ওয়ার্ডগুলো, তো এই ওয়ার্ডগুলো একটু জিআরই ওয়ার্ডগুলো ইউজ করে, তো এর কারণে মানুষে বলে যে এটা পড়ে বুঝেন কিনা। সো লেখাগুলো তো একটু তো, সো আপনি পুরো আর্টিকেলটা পড়ে বুঝেন কিনা। আচ্ছা, এটা তো এই সাইট, এটা পেইড, বাট এখানে ফ্রি আছে, সমস্যা নেই। সো এদের হচ্ছে পুরো জিনিসটা আর্টিকেল কি বলতে যাচ্ছে এগুলো বুঝেন কিনা, এই যে পড়বেন পরে এক লাইনে, এগুলো হচ্ছে প্রেসার দেওয়া আর কি। বাট আমি মনে করি যে আপনি রিয়েল মানে টিসিএসসি গুলো পড়লে বা আরসি গুলোর মধ্যে রেগুলারিটি সময় দিলে, একটা প্যাসেজে আমার সময় লাগবে ধরেন 1 মিনিট, আপনার 1 ঘন্টা লাগান, সমস্যা নেই, 3 ঘন্টা লাগান, এটাই আস্তে ধীরে কমে আসবে। কনফিডেন্স তো একদিন আসবে না। আমি আবার বলি জিআরইতে কিছু পান আর না পান, ডিপ্রেশন পাবেন। কংগ্রাচুলেশন, আপনারা ডিপ্রেশনের জন্য আসছেন। কিছু পান আর না পান, হতাশা পাবেন। ঠিক আছে, আজ থেকে 2 মাস পরে আপনারা সবাই হতাশায় ভুগবেন, এটা আমি জানি, এটা লিখে রাখেন। হারাই যাবেন, কি করতেছি না, কেন আসছি, যা জব টব সব ছেড়ে দিতেছি, কি করতেছি, এটা আসবে। এটা যেদিন না বুঝবেন তাহলে এটা আসবেই, এটা যদি না আসে তাহলে বুঝবেন আপনি এলিয়েন।
এটা চলে আসবে। তাহলে আপনি চিন্তা করেন এই ডিপ্রেশনটা কিন্তু আপনার আসতেছে, ঠিক আছে? এটাকে ওভারকাম করা কিন্তু একটা বড় জিনিস। কথা কি বুঝছেন? ওকে, জি ভাই, বুঝতে ওকে, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন? হ্যাঁ, এইগুলো কি ভাইয়া আউট করে নেব? এই হুম? আরসি যে প্রশ্নগুলো আমরা দেখলাম এগুলো কি প্রিন্ট করে নেব? না না, অনলাইনে, কম্পিউটারে। কোনো প্রিন্ট নেই, কোনো হ্যান্ড কাগজই না, আপনার হাতে থাকবে শুধু হাতে, কোনো কিছু না। প্রিন্টের কোনো ওয়ার্ডই আসবে না আপনার এখানে। এখানে স্ক্রিন থেকে আমরা স্টাডি স্ক্রিন করব। থেকে পাবেন, শুধু সর্বোচ্চ প্রিন্ট করে নিতে পারেন এসিপিআরটা, ঠিক আছে? ভোকাবুলারি এসিপিআর যে সেটা, ভোকাবুলারিটা, এই দুইটা জিনিস মানে পড়ার জন্য রেখে দিতে পারেন। বাকি যত আরসি টিসি সলভ করবেন সব স্ক্রিনে, কারণ পরীক্ষা দিবেন স্ক্রিনে। এই অভ্যস্তটা না আসলে পরীক্ষার হলে যায় ওই অবস্থা আসবে কেমনে? এটা তো আর পেপার বেস দিতে পারবেন না, তাই না? হ্যাঁ, সো স্ক্রিনে। ভাইয়া ওকে, একটু যে এক্সাম, যে vocabulary.com এ যে কিভাবে গ্রুপ সেট করে নিজেরা এক্সাম দেবে একটু দেখায় দিন তো। vocabulary.com এ যাবেন, যে কোনো একজন দায়িত্ব নেবেন, নিয়ে সুন্দর করে হচ্ছে vocabulary.com এ হচ্ছে লগ ইন করবেন, সাইন আপ বা সাইন ইন লগ ইন যেটা করেন করবেন। আমরা যদি ধরেন হচ্ছে করি সাইন আপ বা সাইন ইন যেটাই করলেন, করার পরে ঢুকলেন, সাইন আপ করার পরে সাইন ইন করে ঢুকলেন, ঢোকার পরে সুন্দর করে এই যে এখানে দেখেন ক্রিয়েট নিউ লিস্ট, ঠিক আছে? জি ক্লিক ভাইয়া। করবেন, করার পরে সুন্দর করে যে 20টা গ্র্যাগের ওয়ার্ড যেগুলো এই যে আপনার সুন্দর করে এখানে দেওয়া আছে, ধরুন আপনারা হচ্ছে পড়লেন, আজকে পড়ে আসলেন সবাই, যে আমরা পরীক্ষার আগে যে এখানে এক মাউন্টেন আকারে দেওয়া আছে, যে আপনারা পড়ে আসলেন, এই যে প্রথম সেটটা 30টা পড়ে আসলেন, এখানে কপি করেন, করে এটার মধ্যে ছেড়ে দেন, দেন নেক্সট স্টেপ, 30টা বসলো, নাম দেন একটা, গ্রেগ ম্যাট 01, প্রথম সেট, সেভ দিলেন, হইল। এখন আপনি চাইলে নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন। এই যে প্র্যাকটিসে ক্লিক করলে অ্যাবাউন্ট মানে কি অনেক অনেক বেশি কোয়ান্টিটি, ক্লিক করলেন, হয়ে গেল, ঠিক আছে? এটা হচ্ছে আপনি চাইলে নিজেই করতে পারেন আপনারটা। এখন যদি এই যে প্রক্লিবিটি, প্রবণতা বা প্রেডিলেকশন, ঠিক আছে? ঠিক আছে, তো এইভাবে করলেন। জি এখন ভাইয়া। আপনি যদি হিসাবে যান, আপনি যদি হচ্ছে মকের মতো মানে কি বলে পরীক্ষার জন্য, এই যে এখানে চলে আসবে আপনার লিস্টে, আপনি ক্লিক করেন, এই যে ভোকাব জেম এনে ক্লিক করেন, করার পরে এই যে পরীক্ষা নিতে পারেন, যে 10টা পরীক্ষা দিব, টিম বানাবো 4টা, ক্রিয়েট দিয়ে দিব, দেন হচ্ছে একটা এই হয়ে গেল, ভোকাবুলারি জ্যাম তৈরি হলো। এখন এই লিঙ্কটা হচ্ছে আপনি আপনার টিমমেটদের বাকি দিয়ে দিন। ধরেন আমি এখানে দিয়ে দিলাম, এইখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন আমাকে দেখাচ্ছে যে আমি জয়েন ইন হব নাকি সাইন ইন। দেন আমার সে যদি সাইন ইন থাকে সাইন ইন, যদি অ্যানোনিমাস খেলতে চায় অ্যানোনিমাস দিল। দেখেন আমি এখানে ঢুকলাম, কথা কি বুঝছি? জি ভাইয়া। এই পাশে একজনে ঢুকছে এরকম। এখন হচ্ছে এই যে আমিও ধরেন এজ এ প্লেয়ার হিসেবে ঢুকলাম, 2জন হলো, আর 2জন নাই। আমরা এখন আমি যদি স্টার্ট জেম দিই, দেখেন এটা চলতে থাকবে। আচ্ছা 4জন লাগবে, আরো 2জন। তো ধরেন আচ্ছা আপনাদের আমি হচ্ছে এখানে দিচ্ছি, জাস্ট ক্লিক করেন, অ্যানোনিমাস হিসেবে ক্লিক করেন, আমি জাস্ট দেখাচ্ছি, এখানে দিয়েছি, ক্লিক করেন, 2-1জন ক্লিক করেন, তাহলে হবে। এই যে একজন আসছে, আরেকজন, এই যে আসছে। আচ্ছা যাই হোক, এখন ধরে আমি ক্লিক করি ওকে, এই যে পরীক্ষার টাইম চলতে থাকবে, টাইমের মধ্যে এইভাবে চলতে থাকবে। দেন হচ্ছে যত আগে আনসার দিবেন, এই যে যেভাবে, এই যে এটা হচ্ছে সেরেব্রাল, হচ্ছে বডি টডি নিয়ে কথা বলে, ব্রেইন রিলেটেড কথা, রিলেটেড টু ব্রেইন, আপনি আনসার দিলেন, এরকম সবাই এভাবে আনসার দিতে থাকবে, এর প্রত্যেক 10 সেকেন্ড করে যাবে, ঠিক আছে? এরপরে হচ্ছে ধরেন হচ্ছে এই যে দেখেন আনসার, এটা আনসার হয়েছে, এখন সে মার্কিং পাইছে 70 মার্ক দিয়েছে, যত তাড়াতাড়ি দিবেন তত বেশি দিবে। এরকম করে করে নিজেরা পরীক্ষা দিয়ে দেখবেন যে এটা আসলে মার্কিংটা ইম্পর্টেন্ট না, দেখেন হচ্ছে আপনি ব্রেইন কত শার্প, আপনি মনে থাকে খেলার মতো করে দিলে কি খেলার মতো মনে থাকবে, আর কিছু না। নিজেরা দিবেন, কারণ এটা আমরা ক্লাসের মধ্যে দিলে অনেকটা সময় চলে যায়। নেগলিজেন্ট না হচ্ছে অবহেলিত, তাহলে অবহেলিত যেটা দেবেন এই যে ল্যাক অফ অ্যাটেনশন, কনসার্ন, দেন এটাই জন্য আগে ক্লিক করছি 90-90 এর মধ্যে এখানে থাকা উচিত আমার। সো আপনি জাস্ট এটা খেয়াল করেন, দেখেন 90 পয়েন্ট দিবে। সো ক্লিক করলে কিন্তু আমাকে হচ্ছে নেগলিজেন্ট মানে অবহেলিত, আমি মিনিংটা জানি যে অবহেলা করা কোনো কিছু, দেখেন তাহলে এটাকে আমাকে কি 90 মার্ক দিল। আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া।
সো নিজেরা একটা হচ্ছে গ্রুপে ক্রিয়েট করে যে হ্যাঁ আমরা এই সময় একটা সবার ওয়ার্ড শেষ আমরা পরীক্ষা দিলাম, সেভাবে পরীক্ষা দিয়ে দিয়ে নিজেরা ইমপ্রুভ করবেন, নিজেরা একটা বন্ডিংও হইলো পরীক্ষার মধ্যে থাকলো। যেমন হোমোজেনাস হচ্ছে একই রকম, অপোজিট হচ্ছে ডাইভার্সিফাইড দেন। সো এগুলো কিন্তু আমি মিনিংটা পারি বিদায়, আপনি যখন ওয়ার্ডটা বাসায় পড়বেন তখন আপনি এইভাবে কাজ করবেন। হ্যাঁ হোমোজিনাস মানে একই রকম, ডাইভার্সিফাইড মানে হচ্ছে ভিন্ন। ওকে, আমি কি বুঝাতে পারছি? জি ভাইয়া। ওকে, এরকম 10টা কোশ্চেন যাবে, আপনারা আনসার দিবেন 10টা জায়গায় 30টা। সো এরকম মক দিলে মানে মকের মতো করি, যেহেতু আপনার প্রশ্ন সেটও করতে দিতেছে না, কপি করে পেস্ট করে বসাই দিচ্ছি। প্রশ্ন সেটে কোনো ঝামেলা আছে? না না ভাইয়া। প্রশ্ন এইভাবে দিয়ে দিন। ফিজিবল হচ্ছে পসিবল, ঠিক আছে? পসিবল কোনটা? ইমপ্লিকেবল, এটাই তো পসিবল টাইপের কোনো কিছু যাবে সিনোনিম। যাই হোক, আমি দেখি এটা আমি হয় কিনা। এরকমই আপনি পরীক্ষা দিবেন, হয়ে যাবে, প্র্যাকটিস করতে পারবেন চাইলে। ওকে, ভুল হয়ে গেছে, ওয়ার্কেবল। হ্যাঁ, সো রাইট, এখানে হচ্ছে এই মিনিংগুলো পাবেন, এখানে আপনার আসবে। সো এই হচ্ছে ভোকাবুলারি জিনিসগুলো। কারো কোনো কোশ্চেন? আর ভাই এটা কি ফ্রি নাকি পেইড? ফ্রি ফ্রি। ওকে, আর কারো কোনো কোশ্চেন নতুন অবস্থায়? ভাই পরবর্তী ক্লাস কি পরবর্তী পরশুদিন? ক্লাসটা ডিপেন্ড করতেছে আপনার হোমওয়ার্কটার কমপ্লিটের উপরে। চেষ্টা করবেন নেক্সট বুধবারে আগে হোমওয়ার্ক কমপ্লিট করে ফেলা, 3টা অধ্যায় ভালো করে করা। যেহেতু প্রথম ক্লাস, প্রথমবার ম্যাথ, একটু সময় লাগতে পারে যে হ্যাঁ আমি বুঝতেছি না, বা একটা খাপ খেয়ে নেওয়া, ওই যে ওয়ার্ডগুলো পড়তে হবে না। যদি সময় লাগে সেই ক্ষেত্রে শনিবারে হবে, আর যদি না হয় আমি জিজ্ঞেস করবো, আমি একটু ফ্রেন্ডলি শিক্ষকই, আমি নর্মালি ক্লাস যেদিন বুধবারের আগে সেদিন সকালবেলায় জিজ্ঞেস করবো আপনাদের কি অবস্থা। কষ্ট করে রিকোয়েস্ট করতেছি, হাত জোর করতেছি, আপনি একটু রেসপন্স করেন যে ভাই এই অবস্থা, এই অবস্থা, আমি আমার একটু সময় লাগবে, আমরা করে ফেলছি। সবাই একটু রেসপন্স করেন, আমাদের সম্পর্কটা এরকমই হোক, ঠিক আছে? ঠিক তাহলে আছে। আমি জাজ করতে পারবো আপনার কি অবস্থা। এটা আজকে না, একদম ব্যাচ শেষ হওয়া পর্যন্ত আমার সাথে একটু রেসপন্স করেন, আমি গিয়ে আপনাদের খোঁজ খবর নেই গ্রুপে, আপনারা একটু রেসপন্স করেন, তাহলে হবে। সেই হিসাবে আমরা আসলে ডিসিশন নিব আমরা আসলে ওই দিন ক্লাসটা করা কি উচিত হবে কিনা। তবে আমাদের ক্লাস বুধবারে, যদি এটা কোনো কারণে যদি আমরা বুধবারে না নিই তাহলে নিব শনিবারে, শনি সম্ভবত আর কি, ঠিক আছে? ঠিক আছে। ওকে, আর কারো কোশ্চেন না থাকলে আমরা শেষ করব। কারো কোনো কোশ্চেন আছে আর?